সো আমরা এখান থেকে শুরু করছি। ওয়েট করতেছিলাম তানজিম তালহাইদের জন্য। সো আমরা ঠিক লাস্ট ক্লাসের টপিকটাই আবার বেসিক্যালি স্টার্ট করতে হচ্ছে, কেননা গতকাল আমাদের টাইমিংটা ঠিক মতো মিলছিল না। সো দ্যাট আমরা আইফারএস 15 থেকেই শুরু করছি, অ্যান্ড আই বিলিভ আজকে আমরা আইফারএস 15 প্রপারলি শেষ করতে পারবো উইথ সাম টেস্টিভ আন্ডারস্ট্যান্ডিং, কিছু কোয়েশ্চেন ফ্রম ক্যাপলান স্টাডি টেক্সট। আর এটা ছাড়া আমি আদার দেন দ্য টপিক, যেটা আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমরা কোয়েশ্চেনের একটা অ্যানালাইসিস দিব, সো সেইটাতে আমি পাস্ট ইয়ার যতগুলা কোয়েশ্চেন আছে সবগুলো একটা এক্সেল ভার্সন আমি করে দিয়েছি, কোন কোন কোয়েশ্চেনে কোন কোন ইয়ারে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছিল। এবং এর রেসপেক্টিভ প্রত্যেকটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন আছে, দু একটা কোয়েশ্চেন হয়তো বা পাস্ট ইয়ার বা সেশনেরটা পাবেন না, সেটা আপনি এক্সাম কিট থেকে খুঁজে নিতে পারবেন। বাট স্টিল, যদি আপনাদের ক্যাপলান স্টাডি এক্সাম কিট থেকে কোনো চ্যালেঞ্জ থাকে, লেট মি নো। কারণ প্রত্যেকটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন মেনশন করা আছে, কোন সেশনে আসছে এবং কোয়েশ্চেনের নামটা মেনশন করা আছে। সো আই থিঙ্ক ইজিলি আপনারা খুঁজতে পারবেন। আহ নাও আমরা আমাদের টপিকটা স্টার্ট করছি, এবং আরেকটা নোট যেটা আমরা বলেছি, টেক্সটেও বলেছি, যে ওই কোয়েশ্চেন গুলাই যদি আপনারা করেন, ট্রলি দ্যাট উইল বি মোর দ্যান এনাফ টু ডু দ্য প্র্যাকটিস। হ্যাঁ, সো এই এক মাস যে সময়টা আছে, আপনি যদি এই কোয়েশ্চেন ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার সব দেওয়া আছে, প্রত্যেকটা টপিক আমরা মোটামুটি কভার করেছি, রিমেইনিং টপিকগুলো আমরা কভার করবো ইনশাল্লাহ, যেটুকু বাকি আছে উইথ ডিউ টাইম। সো ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, রিকোয়েস্ট করবো, এই কোয়েশ্চেন গুলো ধরে যদি আপনি একটু নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন, দ্যাট উড বি মোর দ্যান গুড এনাফ। So now let's start with IFRS 15, revenue from contract with customers. And for that revenue part, IFRS 15 এর জন্য আপনারা ঠিক যেটুকু টপিক পড়ে আসছেন এফআর এর ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে, এক্স্যাক্টলি ঠিক সেই জিনিসগুলাই এখানে আপনারা পাবেন। বাট এখানকার কোশ্চেনের অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট হবে, কেননা এখানে ক্যালকুলেশনের থেকে আপনাকে অ্যানালিটিক্যাল পার্টটাতে বেশি প্রায়োরিটি দিবে। বাট ট্রাস্ট মি, আপনারা ঠিক যেইটুকু টপিক পড়ে আসছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারে, এক্স্যাক্টলি সেম নলেজটাই এখানে আপনাকে আসলে রিপ্লাই করতে হবে। বাট কোশ্চেনের অ্যাপ্লিকেশনটা এটা একটু ডিফারেন্ট ভাবে আপনাকে করতে হবে। সো আমরা ঠিক সেখান থেকেই আসি, আমাদের যেই রিকোয়ারমেন্ট গুলো ছিল, যে আমরা আসলে আইফআরএস 15টা কি নিয়ে কথা বলি। সো বেসিক্যালি আইফআরএস 15টা এটা হওয়ার আগে এটা কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল, সেটা নিয়ে আমরা একটু জানি। যে আইফআরএস 15টা আসলে রেভিনিউ রেকগনিশন নিয়ে accounting standard, but it's a combination of IS 18 plus IS 11। তার মানে আমার IS 18 এ ছিল রেভিনিউ রেকগনিশনের পার্টটা, রেভিনিউ, আর IS 11 ছিল রেভিনিউ ফ্রম কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। এই দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে কম্বাইন করে, আরো মডার্ন করে, আরো আপডেট করে, এখন আমরা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কভার করি আমাদের রেভিনিউ রেকগনিশনের জন্য, দ্যাট ইজ কল আইফআরএস 15। অথবা এটাকে আমরা অনেক সময় আইফআরএস 15 ফাইভ স্টেপস মডেলও বলি। ফাইভ স্টেপস মডেল আমরা কেন বলি? বিকজ এখানে আমার রেভিনিউ মডেল রেকগনিশনের জন্য পাঁচটা স্টেপ আমাকে ফলো করতে হয়, টোটাল পাঁচটা স্টেপ আমাকে ফলো করতে হয়, এই জন্য এটাকে আমরা ফাইভ স্টেপ মডেলও বলে থাকি। তো এখানে আমরা বেসিক্যালি যেটা ফার্স্টেই দেখবো, দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ অ্যান্ড ইনকাম। আমরা এটা আসলে আলাদা করে বলার কিছু নাই, কেননা রেভিনিউ আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের যে অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটিস থেকে আমি যে আর্নিংটা করি সেটাকে আমি রেভিনিউ বলি। অ্যান্ড এটা ছাড়া আমি আমার সব এক্সপেন্স গুলো বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আমি পাই সেটাকে আমরা নেট ইনকাম বলি, অথবা আমি অন্য কোনো সোর্স থেকে যদি কোনো আর্নিং করি সেটাকে আমরা ইনকাম বলি। সো এই ডেফিনেশনটা আসলে খুব কমপ্লিকেটেড না, স্ট্রেট ফরওয়ার্ড। বাট কেন রেভিনিউটা ইম্পর্টেন্ট, দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বিকজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা শুরুই হয় রেভিনিউ দিয়ে। অ্যান্ড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের সব থেকে সিগনিফিকেন্ট আইটেমটাই হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য রেভিনিউ, কেননা যারা আপনার ইনভেস্টর, দে উইল লুক ইনটু দ্য রেভিনিউ। টপ পার্টটা নিয়ে তারা আগে আগে ক্রস চেক করে, তারা আগে দেখে, রিভিউ করে, তারপরে হচ্ছে তারা বেসিক্যালি বটম পার্টের দিকে, নেট ইনকামের দিকে কনসিডার করে। বাট আপনি যদি খেয়াল করেন একটা কোম্পানির ভ্যালুয়েশনের জন্য তার শেয়ার প্রাইস ইনক্রিজের সাথে ডিক্রিজের সাথে রেভিনিউর একটা দারুণ রিলেশন আছে। বিকজ রেভিনিউ যদি ইনক্রিজ হয় তাহলে অফকোর্স প্রফিট বাড়ে, প্রফিট বাড়লে ওই কোম্পানির ইমেজটা ওভার দ্য মার্কেট, থ্রু আউট দ্য মার্কেট বেড়ে যায়। এটার কারণে একটা গুড রেকগনিশন, একটা ভ্যালুয়েশন বেড়ে যায়। সেই দিক থেকে যদি আমরা কনসিডার করি, সো রেভিনিউ ইজ এ ভেরি ভেরি কি পার্ট অফ আওয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস।
সো সেই কারণে দেখা যায় যে প্রিভিয়াসলি আইএফআরএস 15 আসার আগে রেভিনিউটাকে ম্যানিপুলেট করার একটা হিউজ স্কোপ ছিল এখানে। যেমন অনেক কমপ্লিকেটেড সিনারিওতে আমরা রেভিনিউটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে রেকগনাইজ করতাম, যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যান্ড আদার রিজন ইজ কারেন্ট কমপ্লিকেটেড বিজনেস ওয়ার্ল্ডে আপনি খেয়াল করে দেখবেন এখনকার কোম্পানিগুলোর রেভিনিউ জেনারেশনের মডেল কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সো তাদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, সেই কোম্পানিগুলোর জন্য বেসিক্যালি রেভিনিউ রেকগনিশনের প্রিভিয়াস যে মডেলগুলো ছিল, প্রিভিয়াস যে মেজারমেন্ট বেসিস গুলো ছিল, দ্যাট ওয়াজ আ ব্যাকডেটেড থিং। এই পয়েন্টগুলোকে মাথায় রেখেই আইএফআরএস 15 আইএসবি ইস্যু করে 2020 থেকে, এটা বেসিক্যালি অ্যাপ্লিকেবল। এবং এখানে আমরা দুইটা পয়েন্ট নিয়ে মেইনলি কথা বলবো, দুইটা মেইন পার্ট। একটা হচ্ছে আমার এই আইএস 18 এর যে মেইন পার্টটা ছিল সেটাকে এখানে রিপ্লেস করা হয়েছে, প্লাস আইএস 11 এর যে পার্টটা সেটাও এখানে রিপ্লেস করা হয়েছে। সো আমরা ফার্স্ট পার্টে যেটা দেখবো যে 5 স্টেপস মডেল ফলো করে আমরা রেভিনিউটা কিভাবে রেকগনাইজ করবো, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই রেভিনিউ রেকগনিশনটা আমরা দুই ভাবে কনসিডার করতে পারি। একটা হচ্ছে যেখানে আমি একটা সার্টেন পয়েন্টে রেভিনিউ রেকগনাইজ করব, এটা একটা পসিবিলিটি থাকে। আরেকটা হচ্ছে আমি ওভার দ্য টাইম বেসড অন দ্য পার্সেন্টেজ অফ কমপ্লিশন, বেসড অন দ্য নেচার অফ প্রজেক্ট, সার্ভিস ডেলিভারি, আমি এটাকে ওভার দ্য টাইম আমার রেভিনিউটা অ্যালোকেট করে দিই। সো আমি আমার দুইটা কনটেক্সটে রেভিনিউ রেকগনিশনটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এবং এটার অ্যামাউন্টটা আমি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে কিভাবে প্রেজেন্ট করি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি কিভাবে প্রেজেন্ট করি, এই পুরো ব্যাপারটাই আমরা আসলে আজকে জার্নি করার ট্রাই করব। সো লেটস সি, আমরা 5 স্টেপ মডেল বলতে আসলে যে কথাগুলো বলছিলাম, যে টু রেকগনাইজ রেভিনিউ অফ এ কোম্পানি, আমি যদি কোনো কোম্পানির রেভিনিউ রেকগনিশনের পয়েন্টটা চিন্তা করি, সেই পয়েন্টটা অলওয়েজ আই হ্যাভ টু রিমেম্বার, আই হ্যাভ টু আইডেন্টিফাই 5 স্টেপ। হোয়াট আর দ্য মিনিং অফ 5 স্টেপস? এখানে আমরা রেভিনিউ রেকগনাইজ করার জন্য 5টা ক্রাইটেরিয়া আমাকে মিট করতে হবে, মানে 5টা স্টেপ আমাকে ফুলফিল করতে হবে। আমি এখানে একটা স্টেপও যদি ফুলফিল না করি তাহলে অফকোর্স আমি নেক্সট স্টেপের রেভিনিউ রেকগনাইজ করতে কখনোই পারবো না। সো অলওয়েজ রিমেম্বার, to recognize revenue as per IFRS 15, I have to comply with 5 steps. এই 5টা স্টেপকে আমরা শর্ট ফর্মে একটা নেমোনিক আকারে দেওয়ার ট্রাই করেছি, আপনাদের যেন ইজিলি মনে থাকে। সেই নেমোনিকটাকে আমরা বলি সি পোর্টার, সি পোর্টার। সো এটা একটু মনে রাখার চেষ্টা করার জন্য, এটা আপনার অফকোর্স আগেও একই রকমই ছিল। সি পোর্টারের সি স্ট্যান্ডস ফর কন্ট্রাক্ট। আমাকে ফার্স্টেই বায়ার এবং সেলারের মধ্যে, মানে বিজনেস এবং বিজনেসের বায়ারের মধ্যে একটা কন্ট্রাক্ট আইডেন্টিফাই করতে হবে, দ্যাট ইজ নাম্বার 1। এই কন্ট্রাক্টটা হইতে হবে আনঅ্যাভয়েডেবল কন্ট্রাক্ট। হ্যাঁ, এই কাস্টমারের সাথে আমি যে কন্ট্রাক্টটা করলাম দ্যাট হ্যাজ টু বি আনঅ্যাভয়েডেবল। এবং এই কন্ট্রাক্টটা অফকোর্স আমি কোনোভাবেই ইগনোর করতে পারবো না। সেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা যে রিটেনই হইতে হবে ব্যাপারটা ম্যান্ডেটরি না, ব্যাপারটা এমন না যে এটা রিটেন কন্ট্রাক্টই হইতে হবে। এটা ভার্বাল কন্ট্রাক্টও হতে পারে, ওরাল কন্ট্রাক্টও হতে পারে, বাট দ্যাট হ্যাজ টু বি আনঅ্যাভয়েডেবল, দ্যাট ইজ নাম্বার 1। তার মানে আপনি যখনই কন্ট্রাক্ট করলেন দুইজনের মধ্যে, বিজনেস এবং তার কাস্টমারের মধ্যে, অফকোর্স এখানে বিজনেসের কিছু অব্লিগেশন থাকবে এবং কাস্টমারের কিছু অব্লিগেশন থাকবে। এটাকে আমরা বলি স্টেপ 2, পারফরমেন্স অব্লিগেশন, পিও, পারফরমেন্স অব্লিগেশন। তাহলে এখানে পারফরমেন্স অব্লিগেশন বলতে আমরা কি বুঝি? পারফরমেন্স অব্লিগেশন বলতে আমরা বুঝি যে যে কন্ট্রাক্টটা হলো, এই কন্ট্রাক্টটার উপর বেস করে বিজনেস তার কি পারফরমেন্স সে কমপ্লাই করবে, তার কি অব্লিগেশন আছে, আর কাস্টমারের তার কি অব্লিগেশন আছে। সো আমাকে ফার্স্টে এইটা আইডেন্টিফাই করতে হবে বেসড অন দা কন্ট্রাক্ট। এখন এখানে একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে স্ট্যান্ডার্ড প্রসিডিউরের ক্ষেত্রে, নর্মাল জেনারেল বিজনেস টাইপগুলোর ক্ষেত্রে, বিশেষ করে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে আমার পারফরমেন্স অব্লিগেশন একটা হবে, বাট অনেক ক্ষেত্রে আমরা দেখব যে পারফরমেন্স অব্লিগেশন একের অধিক হবে, মোর দেন ওয়ান হবে। সো সেই ক্ষেত্রে এই স্টেপেই আমাকে ডিটারমাইন করতে হবে যে পারফরমেন্স অব্লিগেশন কি আমার একটা না একের বেশি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পারফরমেন্স অব্লিগেশনটা ডিটারমাইন করা। কেননা আমার পরবর্তীতে এই স্টেপগুলো এই পারফরমেন্স অব্লিগেশনের উপর বেস করে আসলে কান্তাই হবে। এখানে আমি কিছু পারফরমেন্স অব্লিগেশনের বেসিক এক্সাম্পল দিই। যেমন আমি যদি ল্যাপটপ সেল করি অথবা আমি যদি কোনো প্রোডাক্ট সেল করি, আমি কোনো ফর এক্সাম্পল আমার যদি কোনো মোবাইল সেল করি, পাওয়ার ব্যাংক আমি সেল করি, আমি মাউস সেল করি, হোয়াট এভার এনি আইটি ইকুইপমেন্ট যদি আমি সেল করি, তাহলে আমি যখন ল্যাপটপটা ট্রান্সফার করে দিব, এই ল্যাপটপটা ট্রান্সফার করার অব্লিগেশনটা হচ্ছে আমার বিজনেসের অব্লিগেশন। আর এই ল্যাপটপটা যখন প্রপারলি রিসিভ করবে কাস্টমার,
যদি ল্যাপটপটার ইনটেক কন্ডিশনে থাকে এবং ফিজিক্যাল কন্ডিশন এবং এটার ওভারঅল কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে কাস্টমার এটার জন্য সে পেমেন্ট দিতে আমাকে বাধ্য থাকবে ডিউ টাইমের মধ্যে। এটা তার পারফরমেন্স অব্লিগেশন। তাহলে এখানে পারফরমেন্স অব্লিগেশন একটা, ফ্রম বিজনেস পার্সপেক্টিভ আমি ল্যাপটপটা ইনটেক প্রপার কন্ডিশনে ডেলিভার করব। আর কাস্টমারের পারফরমেন্স অব্লিগেশন দ্যাট ইজ নট মাই কনসিডারেশন পয়েন্ট, বাট স্টিল তার পারফরমেন্স অব্লিগেশন হচ্ছে সে যখন এই ল্যাপটপটা রিসিভ করবে, সে চেক করে যদি প্রপারলি পায় তাহলে এটার জন্য সে পেমেন্ট আমাকে ডিউ টাইমের মধ্যে করবে। এখন এরকম অনেক সিচুয়েশন আছে যেই ক্ষেত্রে পারফরমেন্স অব্লিগেশন একের অধিক থাকতে পারে। যেমন আপনি যদি এরকম কোনো বিজনেসের সাথে ইনভলভ থাকেন, সে ফর এক্সাম্পল আপনি সফটওয়্যার ইনস্টল করে দেন, সাইড বাই সাইড আপনি ওইটার মেইনটেনেন্স সার্ভিসটাও দেন, অথবা আপনি অনেক সময় সফটওয়্যার দেন, একটা হার্ড হার্ড ড্রাইভ যেটা অথবা হার্ডওয়্যার যেটা সেটা আপনি দেন, পাশাপাশি আপনি সফটওয়্যার অথবা আদার্স মেইনটেনেন্স সার্ভিসটাও দেন। তো এই ধরনের যদি সিচুয়েশন হয় যে আপনি সফটওয়্যারও দিচ্ছেন এবং পরবর্তীতে আপনি তাকে মেইনটেনেন্স সার্ভিসটাও দিবেন, তার মানে এখানে পারফরমেন্স অব্লিগেশন আসলে দুইটা হয়। একটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন, আরেকটা হচ্ছে সফটওয়্যার মেইনটেনেন্স অর সার্ভিস মেইনটেনেন্স। সেই ক্ষেত্রে আমার পারফরমেন্স অব্লিগেশন যদি দুইটা হয়, তাহলে আমাকে সেই অনুযায়ী এটার রেভিনিউটা বুক করতে হবে। আবার আমি যদি ল্যাপটপের কথা বললাম, আমি যদি এরকম কোনো হার্ডওয়্যারের কথা বলি যে আমি হার্ডওয়্যারটাও সেল করছি, সাইড বাই সাইড আমি এটার রিপেয়ার মেইনটেনেন্সটাও তাকে সেল করছি, তার মানে আমি যখন তাকে কোনো একটা প্রোডাক্ট সেল করবো অ্যালং উইথ দ্য আদার সার্ভিস, সেই ক্ষেত্রেও আমাকে পারফরমেন্স অব্লিগেশনটা স্প্লিট করতে হবে। এখানে পারফরমেন্স অব্লিগেশন কয়টা সেটা দেখতে হবে, এবং বেসড অন দ্যাট আমাকে ঠিক সেই অনুযায়ী রেভিনিউটা রেকগনাইজ করতে হবে। এই কথাগুলো বলার রিজন হচ্ছে আপনারা এফআরএ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ ঠিক এই এক্সাম্পল গুলাই দেখে আসছেন, এবং আমরাও দেখবো এখানে অনেকটা সিমিলার টাইপ অফ এক্সাম্পল এখানে আছে। সো স্টেপ ওয়ান, স্টেপ টু অলমোস্ট সিমিলার, আমরা ঠিক যে এখানে আগে পড়েছি ঠিক একই রকম। স্টেপ থ্রিটা এখানে একটু ডিফারেন্স ভাবে আপনাকে কনসিডার করতে হবে, বিকজ স্টেপ থ্রি ইজ দ্য ট্রানজেকশন প্রাইস। সো আপনি যখন ট্রানজেকশন প্রাইসটাকে ডিটারমাইন করবেন, আপনি যখন ট্রানজেকশন প্রাইসটাকে ক্যালকুলেট করবেন, মানে হচ্ছে ট্রানজেকশন প্রাইস বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা অথবা সার্ভিসটা নেওয়ার রিটার্ন হিসেবে, ইন রিটার্ন অফ দ্যাট প্রোডাক্ট অর সার্ভিস, সে আপনাকে কি পেমেন্টটা করবে। এই ক্ষেত্রে সে আপনাকে যে পেমেন্টটা করবে, এই পেমেন্টটা অ্যামাউন্টটাকেই আমরা বলছি, এই ট্রানজেকশন অ্যামাউন্টটাকে আমরা বলছি ট্রানজেকশন প্রাইস। এখন আমাকে ট্রানজেকশন প্রাইস ডিটারমাইন করতে হবে এই কারণে, কেননা ট্রানজেকশন প্রাইসের এখানে আমরা আগে হয়তো বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটাকে স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতাম, বাট আমরা এসবিআর এর ক্ষেত্রে এটাকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করব, বিকজ ট্রানজেকশন প্রাইসটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে আমার ফিক্সড ট্রানজেকশন প্রাইস or fixed consideration, আরেকটা হচ্ছে আমার ভেরিয়েবল কনসিডারেশন। সো অলওয়েজ রিমেম্বার, the fixed consideration component is usually considered as a fixed transaction price, and that is amount booked by the company as a revenue easily. বাট যেটা ভেরিয়েবল কনসিডারেশন, সেই ভেরিয়েবল কনসিডারেশনের জন্য আমাকে কিছু ফ্যাক্টর কনসিডার করতে হয় যে এই ভেরিয়েবল কনসিডারেশনটা কোম্পানি আদৌ রিসিভ করবে কিনা, এটার চান্সেসটা কতখানি, প্রবাবিলিটি এটা কতখানি। যদি এটা হাইলি প্রবাবিলিটি থাকে তাহলে সেটাকে সে রেভিনিউ হিসেবে কনসিডার করবে, আদারওয়াইজ এটাকে সে লায়াবিলিটি হিসেবে কনসিডার করতে হবে, যেটাকে আমরা ডেফার্ড ইনকাম হিসেবে বলি। সো দ্যাট ইজ দ্য কম্পোনেন্ট অফ ট্রানজাকশন প্রাইস। আমি আবারও বলছি, ট্রানজাকশন প্রাইস যখন আপনি ডিটারমাইন করবেন, এখানে আপনি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখবেন। এই ট্রানজাকশন প্রাইসের মধ্যে ফিক্সড ট্রানজাকশন প্রাইস কতটুকু আছে, ভেরিয়েবল কম্পোনেন্ট কতটুকু আছে। যেটা ফিক্সড কম্পোনেন্ট দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ রেভিনিউ অ্যাজ ইট ইজ, বাট ভেরিয়েবল কনসিডারেশনের জন্য ভেরিয়েবল কম্পোনেন্টটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, এই ভেরিয়েবল কম্পোনেন্টটুকু পাওয়ার জন্য আসলে কোম্পানি এন্টাইটেল কিনা। যদি এখানে কোম্পানির এন্টাইটেলমেন্টে কোনো কনফিউশন থাকে, অফকোর্স দ্যাট ইউ শুড নট বুক ইউর রেভিনিউ, সেটা আপনি কখনোই রেভিনিউ হিসেবে বুক করতে পারবেন না। অফকোর্স আমরা এটা রিলেটেড কিছু কোয়েশ্চেন এক্সাম্পল দেখবো। এন্ড নাম্বার ফোর, যেটা আমরা বলছিলাম একটু আগে, যে পারফরমেন্স অব্লিগেশন ট্রানজেকশন প্রাইস, এটার সাথে নাম্বার ফোর ইজ ভেরি কানেক্টেড। যে আমার নাম্বার ফোরটা হয় হচ্ছে আমি আমার পারফরমেন্স অব্লিগেশন যদি একের অধিক পাই, আমি আবারও বলছি, যদি আমার পারফরমেন্স অব্লিগেশনটা মোর দেন ওয়ান হয়, তাহলে স্টেপ ফোরটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ স্টেপ ফোর আমার জন্য অ্যাপ্লিকেবল হবে না। কেননা স্টেপ ফোরটা তখনই করতে হবে যখন পারফরমেন্স অব্লিগেশন ইজ মোর দেন ওয়ান, বাট ট্রানজেকশন প্রাইসটাকে এখন আমার, সে ফর এক্সাম্পল আমার ট্রানজেকশন প্রাইস 1,00,000 টাকা, বাট এটার মধ্যে পারফরমেন্স অব্লিগেশন দুইটা, তখন ওই 1,00,000 টাকার মধ্যে পারফরমেন্স অব্লিগেশন ওয়ান এর জন্য কতটুকু, পারফরমেন্স অব্লিগেশন টু এর জন্য কতটুকু, এই অ্যালোকেশনটা স্ট্যান্ড অ্যালোন
প্রসিডিউরের মাধ্যমে আমাকে প্রপোর্শনেট মেথডে এটা অ্যালোকেট করতে হবে। দ্যাট ইজ কল অ্যালোকেটিং দ্য ট্রানজ্যাকশন প্রাইস অ্যামং অর টু দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। তার মানে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আপনি সফটওয়্যারও সেল করেন, সাইড বাই সাইড আপনি পরবর্তীতে মেইনটেনেন্স সফটওয়্যার মেইনটেনেন্স সার্ভিসও প্রোভাইড করেন, সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যার ইনস্টলেশনের জন্য ট্রানজ্যাকশন প্রাইস কত আর সফটওয়্যার মেইনটেনেন্সের জন্য আপনার সার্ভিস ট্রানজ্যাকশন প্রাইস কত, এটা আপনাকে স্প্লিট করে দিতে হবে, অ্যালোকেট করে দিতে হবে অ্যাজ পার দ্য ইনফরমেশন প্রোভাইডেড। এবং এখানে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে এখানে আপনি যখন অ্যালোকেশনটা করবেন অনেক সময় আপনি দেখবেন যে এখানে একটা ডিসকাউন্ট কম্পোনেন্ট থাকবে। যেমন অনেক সময় আপনি এরকম দেখবেন যে আপনার সফটওয়্যারের নর্মাল প্রাইস 1 লাখ টাকা এবং সার্ভিসের নর্মাল প্রাইস হচ্ছে 30,000 টাকা, টোটাল 1,30,000 টাকা হওয়ার কথা, বাট আপনি বান্ডেল প্রাইসে তাকে 1 লাখ টাকায় দিচ্ছেন। তার মানে আপনার কাছে মনে হইতেই পারে যে আপনি সার্ভিসটা ফ্রি দিচ্ছেন, হুইচ ইজ নট। আপনি এই দুটাকে কম্বাইন করে একটা ডিসকাউন্টেড বান্ডেল তাকে অফার করছেন কাস্টমারকে, যে ডিসকাউন্টেড বান্ডেলটার মধ্যে আপনার ডিসকাউন্টটা সফটওয়্যারের জন্য অ্যাপ্লিকেবল হবে, সেই সার্ভিস মেইনটেনেন্সের জন্য অ্যাপ্লিকেবল হবে। সো সেটা আপনাকে অ্যালোকেট করতে হবে অ্যামাউন্ট সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স সার্ভিস। রকি, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়। মানে ওটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের যখন এখানে ডাবল কোন একটা পারফরমেন্স অব্লিগেশন থাকে, তো জিনিসটা অনেকটা এরকম না যে আপনি একটা প্রোডাক্ট কিনলেন ফুল প্রাইসে, আর সেকেন্ড প্রোডাক্ট যদি কিনতে চান তাহলে সেখানে আপনাকে 50% ডিসকাউন্ট দেওয়া হবে বা আরো একটা কম ডিসকাউন্ট দেওয়া হবে। হুম হুম মানে মানে এটাই আর কি, যে পরবর্তীতে পারপাসটা, ওটা হ্যাঁ, বললেন আর কি। পারপাসটা ওইরকমই থাকে যে কেন আসলে আমার ডিসকাউন্টটা দেওয়া হয় অথবা কি পারপাস আমি ডিসকাউন্টটা দিয়ে থাকি। সো দ্যাট অলরেডি আই থিঙ্ক কভার্ড। এখন আমরা চারটা স্টেপ দেখলাম, চারটা স্টেপ যদি আমরা একটু সামারি করি, নাম্বার ওয়ান ওয়াজ আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য কোম্পানি, দ্য কাস্টমার, and number two, identify the performance obligation of business and customer. Of course কাস্টমারের জন্য আমার রেলেভেন্ট না, কাস্টমারটা আমার জন্য রেলেভেন্ট না, বাট বিজনেসের পারফরমেন্স অব্লিগেশন গুলা কি সেটা অফকোর্স আমার জন্য রেলেভেন্ট। নাম্বার থ্রি, আইডেন্টিফাই ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস, ট্রানজেকশন প্রাইস কি হবে সেটা ডিটারমাইন করা। আর নাম্বার ফোর, অ্যালোকেট দ্য ট্রানজেকশন প্রাইস, এটা তখনই অ্যালোকেশনটা হবে যখন পারফরমেন্স অব্লিগেশন আমি আইডেন্টিফাই করব মোর দ্যান ওয়ান, দেন ট্রানজেকশন প্রাইসটা আমার সেই পারফরমেন্স অব্লিগেশনের মধ্যে অ্যালোকেট করে দিতে হবে। নাও স্টেপ ফাইভ, দ্য ফাইনাল স্টেপ। সো আপনি দেখবেন যখনই আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, আপনার রেভিনিউ রেকগনিশনের জন্য এই পাঁচটা স্টেপ আপনাকে ডিসক্লোজে দিতেই হবে যে আপনি এই স্টেপগুলো ফলো করে রেভিনিউটা রেকগনাইজ করছেন। তো এই স্টেপগুলোর মধ্যে লাস্ট স্টেপটা হচ্ছে আপনি রেভিনিউটা রেকগনাইজ কখন করবেন। সো এখানে সিম্পল কথা যে রেভিনিউ রেকগনিশনটা তখনই হবে যখনই এই পারফরমেন্স অব্লিগেশনটা, মানে এক কথায় আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয়ে যাবে ফ্রম সেলার, ফ্রম দ্য কোম্পানি টু দ্য কাস্টমার্স। তাহলে এই যে পারফরমেন্স অব্লিগেশনটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, সেটেল হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ফ্রম বিজনেস টু দ্য কাস্টমার, সেই পয়েন্টটাতেই আপনি রেভিনিউটা রেকগনাইজ করতে পারবেন। এখন এখানে কোশ্চেন আসে যে পারফরমেন্স অব্লিগেশন যদি একটা সার্টেন পয়েন্টে হয় তাহলে আপনি ওই সার্টেন পয়েন্টেই রেভিনিউটা রেকগনাইজ করবেন। আর যদি পারফরমেন্স অব্লিগেশনটা ওভার দ্য টাইম স্যাটিসফাই হয়, ওভার দ্য টাইম কমপ্লিট হয়, ওভার দ্য টাইম হচ্ছে এটার কমপ্লিট করা হয়, তাহলে আপনি রেভিনিউটাকে ওভার দ্য টাইমই এটাকে রেকগনাইজ করবেন। তখন আপনি একটা সার্টেন পয়েন্টে কখনোই রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন না। যেমন সে ফর এক্সাম্পল দ্য ডেভেলপার কোম্পানি, তাদের জন্য কিন্তু 3 বছর 4 বছরের একটা প্রজেক্ট। কোন একটা কনস্ট্রাকশন কোম্পানি, তাদের কনস্ট্রাকশন করতে কিন্তু 2-3 বছর লেগে যাবে, তারা কখনোই 3 বছর পরেও এটাকে রেভিনিউ হিসেবে দেখাবে না। সে সবসময় এটাকে পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ পারফরমেন্স অব্লিগেশনের উপর বেস করেই হচ্ছে রেভিনিউটা দেখাবে। তার মানে আমরা যেই স্টেপ ফাইভটা বললাম, স্টেপ ফাইভটাই হচ্ছে আমার ফাইনাল রেভিনিউ রেকগনিশনের পার্ট। আমি যখন ডাবল এন্ট্রি দিব ব্যাংক অর রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট, আমি তখনই এটাকে রেভিনিউ হিসেবে ক্রেডিট করব যখনই আমার পারফরমেন্স অব্লিগেশনটা, যখনই বিজনেস থেকে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয়ে যায়, পাস্ট হয়ে যায় ফ্রম বিজনেস টু দ্য কাস্টমার। এখন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমরা আগেও আসলে দেখেছি, এই জন্য আমি একটু কুইকলি যাচ্ছি। এবং 5 স্টেপস মডেলের মধ্যে আসলে আলাদা করে নতুন ভাবে ওইরকম অ্যাড করার মতো কোনো পয়েন্ট নাই আদার দেন দ্য ট্রানজাকশন প্রাইসের এইখানে, যে আমার
ফিক্সড এবং ভেরিয়েবল, যদিও এটা ছিল বাট আমরা এফআরএ এইটাতে খুব একটা এমফাসিস দিতাম না। কেন? কেননা এই কোয়েশ্চেন গুলা খুব ইজি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে দেওয়া থাকতো। সো দ্যাট ওয়াজ নট সাপোজ টু বি কভার্ড আলাদা করে, এবং সেখান থেকে কোয়েশ্চেন খুব একটা আলাদা করে আসতো না। এখন আমরা কিছু সিনারিও বেসড চিন্তা করে দেখব। আমাদের স্যার যে এখানে পারফরমেন্স অব্লিগেশন বলা হচ্ছে, এই অব্লিগেশন তো বলতে গেলে ওয়ান কাইন্ড অফ আপনার কন্ডিশনস, রাইট? ইয়া, মানে কন্ডিশন অথবা প্রমিস যেটাকে আপনি বলেন। এই কন্ডিশনস গুলো তো যে আমার রেভিনিউ কন্ট্রাক্ট, এখানে তো আই থিঙ্ক এই কন্ট্রাক্ট গুলো লেখা থাকবে, কন্ট্রাক্টের কন্ট্রাক্ট মধ্যে মানে লেখা যে থাকবে, রাইট 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 পয়েন্ট হিসেবে আর কি, রাইট। ওগুলোকে তো আমরা বলছি আমাদের অব্লিগেশনস। অব্লিগেশন। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন রাইট। না যে আপনি যখন কোন একটা গ্রোসারি শপে চিন্তা করেন, অথবা আপনি যখন কোন একটা প্রোডাক্ট সেল করতেছেন, তো আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এটাই তো আপনার জন্য পারফরমেন্স অব্লিগেশন। মানে আপনি যে প্রোডাক্টটা দিবেন এটাই তো আপনার জন্য পারফরমেন্স অব্লিগেশন, ঠিক না? তারপর আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টলেশন করে দেন, যেমন আমি যদি আমাদের পার্সপেক্টিভে কথা বলি, যেমন আমি কিন্তু আপনার রেভিনিউটাকে প্রথম মাসে পুরোটা রেকগনাইজ করতে পারবো না, করা উচিত হবে না, এটাকে মান্থলি পুরোটা করতে হবে। আমি আপনার থেকে আপফ্রন্ট ফিটা নিচ্ছি ঠিকই, বাট আমি কি আপনাকে পুরো ক্লাসটা ফার্স্ট ডেতেই দিয়ে দিচ্ছি? না, না। তার মানে আমার পারফরমেন্স অব্লিগেশনটা কি? আমার এই লেকচারটা প্রপারলি ডেলিভার করতে হবে আপনাকে, রাইট? জি। তাহলে আমি ওই প্রপোর্শনেটলি রেভিনিউটা সে ফর এক্সাম্পল জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চ, এপ্রিল, মে এইভাবে আমি রেকগনাইজ করতে পারবো। আই ক্যান নট রেকগনাইজ দ্য হোল অ্যামাউন্ট অফ রেভিনিউ when we receive the cash, when we receive the tuition fees, ঠিক না? জি। হুম। তাহলে আমরা 5 স্টেপস মডেল ক্লিয়ার। 5 স্টেপস মডেলের মধ্যে আমাদের নতুন করে ওইরকম কিছু ছিল না, আমরা আরেকটু ডিসকাশন করতে পারবো যখন আমরা কোয়েশ্চেন টেস্ট আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু দেখবো। সিনারিও থেকে যখন পয়েন্ট গুলো আসবে তখন আমাদের আসলে ডিসকাশনটা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করা যাবে। আমরা এখন আমাদের বাকি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমার স্পেসিফিক কিছু সিনারিও অনুযায়ী, যেই সিনারিওতে পারফরমেন্স অব্লিগেশনটা একটা সার্টেন পয়েন্টেই স্যাটিসফাই হয়, সেই সিনারিও গুলোর রেভিনিউ আমি কিভাবে রেকগনাইজ করব সেটার কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। আরেকটা হচ্ছে যেই রেভিনিউ গুলা অব্লিগেশনটা আমার ওভার দ্য টাইম স্যাটিসফাই হয়, সেইটার ক্ষেত্রে আমরা আসলে রেভিনিউটা কিভাবে রেকগনাইজ করব। সো এই পয়েন্টটা আমরা একটু পরে আসতেছি, বাট আমরা আগে এই পয়েন্টটা নিয়ে কথা বলি যে আমার একটা সার্টেন পয়েন্টে যদি পারফরমেন্স অব্লিগেশনটা স্যাটিসফাই হয়, তখন আমি এটার রেভিনিউটা কিভাবে রেকগনাইজ করব। এবং সেক্ষেত্রে 3টা সিনারিও আলাদা করে দেওয়া আছে। এর মধ্যে 2টা সিনারিওর ক্ষেত্রে আমরা রেভিনিউ কিভাবে রেকগনাইজ করব সেটা আমরা বলবো, এবং লাস্টের যেটা সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা অফকোর্স দেখব যে এটাকে আমরা রেভিনিউ বলতে পারি কিনা কখনো। ওকে, এখন আপনি যদি দেখেন নাম্বার 1, এজেন্সি সেলস, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এজেন্সি সেল বলতে আমরা কি বুঝাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি। একটা সেকেন্ড, আমার নেট চলে আসছে, আমি একটু কানেকশনটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, রকি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। জি, জি, শুনতে পাচ্ছি। Agency sales, that means you are working as an agent of your principal, of your the parent company, যেটাকে আমরা বলি যে আপনি এই প্রোডাক্টের ওনার না, আপনি এই আইটেম গুলোর ওনার না, আপনি জাস্ট একটা এজেন্ট হিসেবে প্রোডাক্ট গুলো সেল করেন। যেটা আপনি অনেক সময় কারের ক্ষেত্রে দেখবেন, অথবা বিভিন্ন ধরনের লিফটের ক্ষেত্রে, বড় বড় ধরনের এই ধরনের কমপ্লিকেটেড যে অ্যাসেট গুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন এজেন্সি মডেলের প্রচুর বিজনেস হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদিও পুরো গাড়ি বিক্রির টাকাটা রিসিভ করছেন, বাট পুরো টাকাটা কিন্তু আসলে আপনার রেভিনিউ না। আপনার রেভিনিউ হচ্ছে অনলি দ্য কমিশন অ্যামাউন্ট। আপনি এখান থেকে যে কমিশনটা পান, সে ফর এক্সাম্পল আপনি উবারের কথা যদি চিন্তা করেন, লাইক ফর উবার ফুল অ্যামাউন্ট ইজ নট দ্য রেভিনিউ। অলদো আমরা জানি বাংলাদেশে আমরা এটাকে দুই ভাবে দেখাতে পারি, নেট অর গ্রস মডেলে, যে আমি টোটাল গ্রসটা দেখায় দেন ওটাকে সাব কন্ট্রাক্টর ফি হিসেবে কস্ট বাদ দিয়ে তারপরে আমি গ্রস প্রফিট দেখাতে পারি। এটা একটা মডেল আছে, বাট আমি যদি আমার রেভিনিউ বলি, আমার রেভিনিউ কিন্তু আসলে পুরোটা না। আমার রেভিনিউ হচ্ছে জাস্ট যতটুকু আমি কমিশন পাচ্ছি, সেই কমিশন অ্যামাউন্টটাই কিন্তু আমার জন্য রেভিনিউ। বাকি টাকাটা কিন্তু আমাকে আসলে আমার প্রিন্সিপালকে, আমার যেই মাস্টার তাকে আমাকে রিটার্ন করে দিতে হয়, তাকে আমাকে রিপে করে দিতে হয়। সো এজেন্সি সেলের জন্য আমি তখনই এটাকে রেভিনিউ বলবো যখনই এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয়ে যাবে, এবং যখনই আমি কমিশনটার এন্টাইটেল হব। দ্যাট ইজ মাই রেভিনিউ, নট দ্য হোল অ্যামাউন্ট।
নাম্বার টু, টাইটেল বলতে আমি যখন এটাকে আর্ন হবে তো, আর্ন করবেন, রাইট? নো ম্যাটার আমি ক্যাশ রিসিভ করি কিনা। রাইট। আপনি কখন ক্যাশ পাবেন, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। আর যখন এটা এন্টাইটেল হয়ে যাবে, আর্ন হবে, তখনই আপনি এটাকে রেভিনিউ হিসেবে দেখাতে পারবেন। এগ্রি? জি sure. নেক্সট পয়েন্ট, সেল অর রিটার্ন। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কন্ডিশন ফর রেভিনিউ রেকগনিশন। কেননা আপনি দেখবেন অনেক বিজনেসের ক্ষেত্রে, মোস্ট অফ দ্য ইউনিলিভার অথবা এই টাইপের যারা ডিস্ট্রিবিউটর অথবা এফএমজি, ফার্স্ট কনজিউমার গুড যারা সেল করে, তারা দেখবেন যে আহ, তাদের প্রোডাক্ট সেল করার কন্ডিশন হচ্ছে তারা সেল অর রিটার্ন বেসিসে সেল করে। সো যদি এখানে আপনি ভালো করে মাথায় রাখবেন, যদি ওই প্রোডাক্ট ট্রান্সফারের ফুল রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আমার ট্রান্সফার না হয় কাস্টমারের কাছে, বায়ারের কাছে, তাহলে আপনি কখনোই রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন না। আপনি রেভিনিউ তখনই রেকগনাইজ করতে পারবেন যখন ফুল রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয়ে যাবে ফ্রম কোম্পানি টু দ্য বায়ার। তার মানে যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে এখানে সে 200টা রিটার্ন দিতে পারবে এবং 200টা ইউজুয়ালি রিটার্ন দিবে, তাহলে কখনোই আপনি ওই 200 রিটার্নের জন্য, 200টার জন্য কখনোই আপনি আলটিমেটলি রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন না। সেই 200টার জন্য আপনাকে আসলে প্রভিশন রাখতে হবে ফর দ্য লায়াবিলিটি পার্ট। তাহলে এখানে সেল অর রিটার্নের কন্ডিশন হচ্ছে, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল অর রিটার্ন কন্ডিশনে সেল করেন, আপনি তখনই এটাকে রেভিনিউ হিসেবে দেখাতে পারবেন যখন ফুল রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার হয়ে যাবে টু দ্য বায়ার। ওকে। নাম্বার থ্রি, সেল অ্যান্ড রিপারচেস। এইটার এক্সাম্পলটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বাট স্টিল এই জায়গাটাতে আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে যে আপনি সেল অ্যান্ড রিপারচেজ বলতে আসলে কি বোঝাচ্ছেন। এইটা অনেকটা একটা মর্গেজ টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। আপনারা আই বিলিভ যে জানেন যে অনেক সময় কোম্পানিগুলো যখন তার ফাইন্যান্সিং ইস্যুস থাকে, ডিফিকাল্টিস থাকে, তখন সে যেটা করে, ফাইন্যান্সিংটাকে কভার করার জন্য, রিক্যাপ করার জন্য, দে অলওয়েজ ট্রাই টু লাইক অল্টারনেট দ্য সোর্স অফ ফাইন্যান্স, যে তার অল্টারনেটিভ কি সোর্স অফ ফাইন্যান্স আছে সেটার উপর বেস করে সে হয়তো বা অনেক সময় কোনো মেশিন, কোনো আইটেম সে সেল করে কারোর কাছে, সেল করে সে কন্ডিশনটা এরকম রাখে যে এটা আবার 2 বছর পর, 3 বছর পর সে বাইব্যাক করে নিবে, রিপারচেস করে নিবে। এবং সে যখন রিপারচেস করবে তখন মার্কেট ভ্যালু যাই থাকুক না কেন তার থেকে সে বেশি প্রাইসে রিপারচেস করবে। তো এই ধরনের যখন অ্যারেঞ্জমেন্ট গুলো দেখা যায়, তো আপনি এখানে ভালো করে খেয়াল করবেন আপনার ফার্স্ট পয়েন্টটা এখানে ক্লিয়ার হয়েছে কিনা, যে আপনার যে কন্ট্রোল, আপনার যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ওই আইটেমের উপর, ওই মেশিনের উপর, ওই প্রোডাক্টের উপর, এটা কি ট্রান্সফার হয়েছে কিনা ফুললি। যদি ফুললি ট্রান্সফার হয় তাহলে রেভিনিউ হিসেবে রেকগনাইজ করেন, কোনো প্রবলেম নাই। বাট যদি ফুললি ট্রান্সফার না হয়, মানে স্টিল যদি ওই মেশিনটা, ওই আইটেমটা আপনার ওয়্যার হাউসে থাকে, আপনার কন্ট্রোলে থাকে, তখন এটাকে আপনি কখনোই রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারেন না, পারবেন না। রাদার ইউ হ্যাভ টু বুক ইট আন্ডার আ লোন অ্যারেঞ্জমেন্ট। আইএফআরএস 9 অনুযায়ী ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হিসাবে এটার প্রসিডটাকে আপনাকে লোন লায়াবিলিটি হিসেবে দেখাতে হবে, এবং ওইটার যে এক্সট্রা পেমেন্ট আপনি করবেন বেসড অন দ্যাট ক্যালকুলেশনস অথবা চার্জেস, ইউ হ্যাভ টু বুক ইট আন্ডার ফাইন্যান্স কস্ট। So that is the three scenarios: agency sells, sell or return, sell and repurchase. Those are very much similar to মানে স্যার discussion. এখানে একটা একটা কনসেপ্ট বললেন যেটা হচ্ছে সেল পারচেজে আমি তাকে সেল করে দিলাম একটা মেশিন আমার, হুম, সাপোজ 1 লাখ টাকা দিয়ে, হুম, এবং সেটা আমি বললাম যে আমি আপনাকে 5 বছর পর আপনাকে টাকা দেব 1,40,000। হুম, বাট এই 5 বছর এই মেশিনটা আমার ওয়্যার হাউসে থাকবে, আমি হুম, ইউজ করব। হুম, ইন দ্যাট exactly. কেস এটার ফাইন্যান্সিয়াল হেডটা হবে কি, মানে ফাইন্যান্সিয়াল কস্ট হিসেবে? ফাইন্যান্সিয়াল কস্ট হিসেবে আমি যে টাকাটা পাচ্ছি সেই টাকাটাকে আমি লোন হিসেবে দেখাবো, ব্যাংক ডেবিট, লোন লায়াবিলিটি ক্রেডিট। আচ্ছা আচ্ছা, আর ওকে, এক্সট্রা যে অ্যামাউন্টটা সেটা আমি শো করবো আই থিঙ্ক ইন্টারেস্ট অথবা ফাইন্যান্স কস্ট। ইয়া। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কি মানে অহরহ কি হয় হয় এটা? হয় হয় হয়, অফকোর্স স্যার, অফকোর্স স্যার। বাট ওইটার সাবস্টেন্সটা কতটুকু ইভালুয়েট করে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। মানে ওইটার সাবস্টেন্সটা আসলেই সে সেল হিসেবে দেখাচ্ছে কিনা, প্র্যাকটিক্যালি দেখাতে পারবে না, সেটার ইভালুয়েশনটা এতটাও প্র্যাকটিক্যালি ইভালুয়েট করা হয় না। বাট এই টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট অনেক হয় কোম্পানিগুলোতে। আচ্ছা আচ্ছা। সো আমি এখন আমাদের টেস্ট আন্ডারস্ট্যান্ডিং এ যাব, বাট সেখানে যাওয়ার আগে আমি একটা ছোট জিনিস এখানে একটু বলে নেই। সেটা হচ্ছে আমি যখনই
রেভিনিউটা রেকগনাইজ করব, একটা পয়েন্ট এখানে মাথায় রাখবো আমরা। রেভিনিউ রেকগনিশনের সময় আমরা তো দুইভাবে পেমেন্টটা অনেক সময় পেয়ে থাকি, যে আমি হয়তো বা ইনস্ট্যান্ট টাকাটা পেয়ে যাব, যেটাকে আমরা ইমিডিয়েটলি ব্যাংক অ্যাকাউন্টে আমার হিট করবে, রিফ্লেক্ট করবে। বাট যদি এরকম হয় যে আমি টাকাটা ফিউচারে পাবো, মানে হয়তো বা 2 বছর 3 বছর পরে পাবো, যদি ওইখানে, অফকোর্স রিমেম্বার, যদি যদি ওইখানে ফাইন্যান্সিং কম্পোনেন্টটা থাকে, মানে আপনি সিগনিফিকেন্ট টাইম পরে এটাকে পান, 1 বছর পরে আপনি পান, এবং সেখানে যদি টাইম ভ্যালু অফ মানিটা অ্যাফেক্টেড হয়, তাহলে আপনার ওই যে রিসিভেবল অ্যামাউন্ট, যেটা আপনি 1 বছর পর অথবা 2 বছর পর ইউ উইল সাপোজ টু রিসিভ, সেই অ্যামাউন্টটাকে আপনার আনউইন্ডিং করার মাধ্যমে, সেই অ্যামাউন্টটাকে আপনার ওই ঠিক প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করার মাধ্যমে, যে প্রসিডিউরটা আমরা করে থাকি আনউইন্ডিং, এবং পরবর্তীতে এটার অ্যামাউন্টটাকে আমরা আমরা লায়াবিলিটির ক্ষেত্রে, প্রভিশনের ক্ষেত্রে এটাকে যেরকম এক্সপেন্স হিসেবে দেখাই, ফাইন্যান্স এক্সপেন্স হিসেবে, ফাইন্যান্স কস্ট হিসেবে, ঠিক এইখানে আমরা এটাকে ফাইন্যান্স ইনকাম হিসেবে দেখাবো, লাইক আমি আদার ইনকাম ফ্রম দ্য ফাইন্যান্সিং পার্ট, সেই ইনকাম হিসেবে দেখাবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তো আমি পয়েন্টটা আবার একটু বলি, যে আমি আমার রেভিনিউর যে টাকাটা কাস্টমারের থেকে পাওয়ার কথা, সেই টাকাটা যদি আমি একটু পরবর্তীতে সিগনিফিকেন্ট টাইম পরে পাই, এবং সেই টাইমের মধ্যে যদি আমার টাইম ভ্যালু অফ মানিটা এফেক্ট করে, কোয়েশ্চেন আমি ইনফরমেশন পড়লেই বুঝতে পারবো যে এখানে আমার কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে, এবং সেটার ফাইন্যান্সিং কম্পোনেন্টটা আমাকে কনসিডার করতে হবে, এই হিন্টসটা দিবে, তখন অবশ্যই আমাকে যেটা করতে হবে, সে ফর এক্সাম্পল আমি 2 বছর পরে $2 মিলিয়ন পাবো, অফকোর্স 2 বছর পরের যে $2 মিলিয়ন এবং আজকের $2 মিলিয়ন, অথবা ওই 2 মিলিয়নের আজকের ভ্যালু কখনোই এক হবে না। তাহলে আমাকে কি করতে হবে, ওই $2 মিলিয়ন আজকের ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু কত, সেটা আমাকে আগে ডিটারমাইন করতে হবে, এবং সেটা যখন আমি ডিটারমাইন করব, সেই অ্যামাউন্টটাকে আমি রিসিভেবল হিসেবে দেখাবো, প্লিজ। এবং এই অ্যামাউন্টটা যখন আমি পরবর্তীতে আনউইন্ডিং করব, রিসিভেবল অ্যামাউন্ট আমার বাড়তে থাকবে প্রতি মাসে, প্রতি বছরে, এবং যে অ্যামাউন্টটুকু আমি আনউইন্ডিং করতেছি, এই অ্যামাউন্টটাকেই আমি আমার ফাইন্যান্স ইনকাম হিসাবে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে, তখন আমার ডাবল এন্ট্রি হবে হচ্ছে ইনকাম আলটিমেটলি ক্রেডিট, রিসিভেবল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ডেবিট। নর্মালি আমরা ঠিক যেভাবে প্রভিশনের ক্ষেত্রে আনউইন্ডিংটা করে থাকি, যে আমার ফাইন্যান্স কস্ট ডেবিট, প্রভিশন ক্রেডিট, যেটা আমরা ডিকমিশনিং এর ক্ষেত্রে লাস্ট ক্লাসে আই থিঙ্ক ডিসকাশনটা ফাইন্যান্স হয়েছিল, কস্টে আমরা এফআরএ পড়েছিলাম। রাইট। বাট আমরা এই জায়গাটাতে একটা অ্যাডিশনাল পয়েন্ট বললাম, যে রেভিনিউর ক্ষেত্রে আমরা এই অ্যামাউন্টটাকে রিসিভেবলের সাথে অ্যাডজাস্ট করব, যদি সেখানে আমার টাইম ভ্যালু অফ মানির এফেক্টটা করতে হয়। ওকে, তা এখানে একটা জিনিস একটু জানা ছিল, যে বলেন। সাপোজ এই 2 লাখের কথা যে বললেন, 2 লাখ আমি পাবো 2 বছর পর। হুম তার মানে আমি আজকে এটাকে 2 বছর ব্যাক আগে এটাকে আমি টাইম ভ্যালু অফ মানি দিয়ে আজকের প্রেজেন্ট ভ্যালুটা আমি ক্যালকুলেট করলাম, এবং হুম 1 বছর পর আমি এটাকে আনওয়াইন্ড করলাম। হুম এখন সাপোজ আনওয়াইন্ডিং এর আমার ভ্যালুটা আসছে সাপোজ 15,000। হুম এই 15,000-এর এন্ট্রিটা কি হবে? এই 15,000-এর একটাকে এন্ট্রিটা ক্রেডিট হবে বলি, হচ্ছে আমার ইন্টারেস্ট ইনকাম ডেবিট, ক্রেডিট, রিসিভেবল ক্রেডিট, ক্রেডিট রিসিভেবল ডেবিট। দুটা আচ্ছা, রিসিভেবল এখানে রিসিভেবল, ডেবিট কেন হলো? আমার রিসিভেবল অ্যামাউন্ট বাড়বে না, যেমন আপনি $2 মিলিয়ন তো আজকের ভ্যালুতে নিয়ে আসছেন, ঠিক না? জি। আমি যদি এভাবে চিন্তা করি, ধরেন 2 মিলিয়ন হচ্ছে ফিউচার রিসিভেবল, ফিউচার রিসিভেবল, জি। 2 মিলিয়ন, অ্যান্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ রিসিভেবল, প্রেজেন্ট ভ্যালু আমি ধরলাম হয়তো 1.5 মিলিয়ন, আমি জাস্ট এমনি জি, শিওর। তর্কের খাতিরে, হ্যাঁ। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? প্রেজেন্ট ভ্যালু হবে তো আপনার ডেবিট হয়ে যাবে, তাহলে আর আমি যদি ডেফার্ড এটার, ইনকাম আমি হবে আমি আই যদি, থিঙ্ক 20 না লাখ না ডেফার্ড ইনকাম তো না, আমি তো মানে আমি তো রেভিনিউ রেকগনাইজ করতেছি কতটুকু, খেয়াল করে দেখা। আমি আমার রেভিনিউ কিন্তু পুরোটা রেকগনাইজ করতেছি না, আমি কিন্তু 2 মিলিয়ন রেভিনিউ রেকগনাইজ করতেছি না। আর রেভিনিউ ক্রেডিট, আমি রেভিনিউ কতটুকু রেকগনাইজ করতেছি আজকে। 15 লাখ। এখন নাও কোশ্চেন উইল কাম, ও না সরি, রেভিনিউ পুরোটাই রেকর্ড করছি, সরি। নাও কোশ্চেন উইল কাম, আমার এই যে রিসিভেবল, রিসিভেবল আমি কত ডেবিট করতেছি? রিসিভেবল
এটা 15 লাখ, যেহেতু আমার আজকের ভ্যালু পনেরো রাইট। লাখ এখন আমি কি করব, আমি এই রিসিভেবল অ্যামাউন্টটাকে আনউইন্ডিং করব। যেমন আপনি যেটা বললেন, পরবর্তীতে যদি এটার আনউইন্ডিং অ্যামাউন্ট বাড়ে তার মানে রিসিভেবল ডেবিট হয়ে যাবে এবং ফাইন্যান্স ইনকাম ক্রেডিট হয়ে যাবে। এই কথাটাই আপনি বলছিলেন, রাইট? আর রিসিভেবল যেহেতু ডেবিট জি। হবে, এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেটকে বাড়াবে, অ্যান্ড এটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আদার ইনকাম হিসাবে আমি ক্রেডিট করব। গট দ্য পয়েন্ট? জি, অ্যান্ড 2 বছর পর যখন আমার রিসিভেবলটা পুরোপুরি 2 লক্ষ হয়ে যাবে। তখন আমার 2 মিলিয়ন যখন হয়ে যাবে, আমি যখন টাকাটা পেয়ে যাব, তখন আমার রিসিভেবল অ্যামাউন্টটা এক্স্যাক্টলি যত অ্যামাউন্ট, সে অ্যামাউন্টটা আমার ক্রেডিট হয়ে যাবে, ব্যাংক ডেবিট হয়ে যাবে। ক্রেডিট হয়ে যাবে রিসিভেবল অ্যান্ড ব্যাংক ডেবিট হয়ে যাবে। রাইট। মানে আপনি অ্যাট দ্য সেটেলমেন্ট ডেট আচ্ছা কথা আচ্ছা, বলতেছেন না? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সেটেলমেন্ট ডেটটা। ইন দ্যাট ব্যাংক, কেস তো বলতে গেলে আমার যে কারেন্ট অ্যাসেট যে সেকশনটা, এখানে তো আপনার জিরো এফেক্ট করবে। হ্যাঁ, তখন তো আর আমার মানে কারেন্ট অ্যাসেট বলতে কিছু থাকবে না। না মানে কারেন্ট অ্যাসেট বলতে এদিক থেকে আমার রিসিভেবলটা কমলো 2 লাখ, আর ওদিক হ্যাঁ, থেকে আমার ব্যাংকটা বাড়লো 2 লাখ। ব্যাংক বললো, সো আলটিমেটলি টোটাল মানে কোনো ইম্প্যাক্ট নাই অ্যাসেট অথবা কারেন্ট অ্যাসেট। ইম্প্যাক্টটা মানে কি? তো এটাও একটা নতুন জিনিস আমাদের এসবিআর এর জন্য। আমি যে জায়গায় নতুন জিনিস সেটা আমি বলেই দিচ্ছি। তো এই দুইটা জায়গায় নতুন। এরপরের যে জায়গাটাতে আমি যাব, এই জায়গাটা আসলে খুব একটা প্রবলেমেটিক না। জাস্ট একটা পয়েন্ট আমরা একটু ক্লিয়ার হয়ে যাই, মানে জাস্ট ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাক্রুড ইনকাম কি, ডেফার্ড ইনকাম কি, সেটা আমরা সবাই কম বেশি জানি। অ্যাক্রুড ইনকামটা হচ্ছে আমি যখন রেভিনিউ টাকাটা আসলে আর্ন করে ফেলি, বাট আমি টাকাটা এখনো পাই নাই, এটাকে আমরা বলি অ্যাক্রুড ইনকাম, যেটাকে আমি অ্যাসেট হিসেবে দেখাতে পারি, রাইট? অ্যাক্রুড ইনকাম যেটাকে আমরা অ্যাসেট বলি, কারেন্ট অ্যাসেট। আর ইনকামটাকে আমরা বেসিক্যালি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ক্রেডিট করি। আর ডেফার্ড ইনকামটা হচ্ছে এটা সেই ইনকাম যে ইনকামের টাকাটা আমি পেয়ে গেছি, মানে এটা অলরেডি রিসিভড, বাট এটা এখনো আর্ন হয় নাই, মানে আমার পারফরমেন্স অব্লিগেশন পুরোটা স্যাটিসফাই হয় নাই, সেটেল হয় নাই। যেহেতু আমি পুরো টাকাটা পেয়ে গেছি, এই জন্য আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু আমি ডেবিট করে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল বলি যে আমি কাস্টমারের কাছ থেকে $10 মিলিয়ন পেলাম, সো ব্যাংক ডেবিট 10 মিলিয়ন, বাট আমি অনলি পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই করতে পারছি $8 মিলিয়ন, তাহলে 8 মিলিয়ন রেভিনিউ ক্রেডিট, আর বাকি 2 মিলিয়ন হচ্ছে আমার ডেফার্ড ইনকাম, যেটা আমি লায়াবিলিটি হিসেবে দেখাবো। দ্যাট ইজ কল ডেফার্ড ইনকাম। আনআর্ন রেভিনিউ যেটাকে আমরা বলি, আনআর্ন রেভিনিউ, এটাকে আমরা বলি ডেফার্ড ইনকাম, যেটাকে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের লায়াবিলিটি হিসেবে দেখাই। তাহলে এখন আমরা কয়েকটা টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড টু রেভিনিউ পার্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা একটু দেখার ট্রাই করি, and then we will cover the last part of the revenue, that is the construction contract part, and then এটা একটা দুইটা কোয়েশ্চেন আমরা একটু ডিসকাশন করব। সো এই কোয়েশ্চেন গুলো আসলে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন হয়, বাট এটা অনেকটা হেল্প করে আমাদের কনসেপ্টটাকে, আন্ডারস্ট্যান্ডিংটাকে আর একটু ক্লিয়ার করতে। সো আপনারা একটু ট্রাই করেন যে এই জায়গাটাতে আপনার আইএফআরএস 15 এর যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আপনার আছে, এইটুকু আন্ডারস্ট্যান্ডিং এমফাসিস করা, অ্যাপ্লাই করা। সো আমরা রিকোয়ারমেন্ট আগে পড়ি। ডিসকাস দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ দ্য অ্যাবাভ ইন বিস্ট্রো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2021 ইফ। তার মানে বিস্ট্রো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা আপনাকে ডিসকাস করতে বলছে। সেখানে দুইটা কনসিডারেশন দিয়ে ডিসকাস করতে বলছে। একটা হচ্ছে Bristow has experience of providing identical services in the past, and it is highly probable that the number of mistakes made will fall below the acceptable threshold। মানে হচ্ছে আপনার এখানে একটা পারফরমেন্স অব্লিগেশনের কথা বলছে, সেখানেও বলতেছে যে আইডেন্টিক্যাল সার্ভিসেস ইন দ্য পাস্ট, ইট ইজ হাইলি প্রবাবল দ্যাট নাম্বার অফ মিস্টেক্স মেড উইল ফল বিলো দ্য অ্যাকসেপ্টেবল থ্রেশহোল্ড। যেটা আমরা বলছিলাম যে যদি কোনো ভেরিয়েবল কনসিডারেশন থাকে, সেই ভেরিয়েবল কনসিডারেশনের অ্যামাউন্ট আপনি পাবেন কি পাবেন না সেটার কতটুকু চান্সেস আছে। যদি এটা হাইলি প্রবাবল হয় আপনি পাবেন, তাহলে অফকোর্স ইউ হ্যাভ টু কনসিডার দোজ পার্ট। আর আপনি যদি না পেয়ে থাকেন, না পান, যদি এরকম হয়, তাহলে আপনাকে ঠিক সেইটাকে রেভিনিউ হিসেবে কনসিডার করতে পারবেন না, সেটাকে আপনার রেভিনিউ হিসেবে আইএফআরএস 15 অনুযায়ী আপনি বুক করতে পারবেন না। তার মানে এখানে বলতেছে, আপনি এটা কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারবেন যে ওর যে মিস্টেকটা হবে সেই মিস্টেকটা মানে ওর যে মিনিমাম থ্রেশহোল্ড এটার নিচে থাকবে। মানে তার মানে হচ্ছে এখানে আসলে ওর সেই মিস্টেকটা হওয়ার চান্স অথবা এরর হওয়ার চান্সটা আসলে নাই, খুবই কম।
বাট বি নাম্বারে বলছে হিজ নো এক্সপিরিয়েন্স অফ প্রোভাইডিং দিস সার্ভিস অ্যান্ড ইজ আনশিওর ইফ নাম্বার অফ মিস্টেক্স মেড উইল ফল বিলো। তার মানে ওর এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই এই টাইপের সার্ভিস দেওয়ার, এবং ও শিওর না যে এটাকে আসলে ওর স্ট্যান্ডার্ড যেই থ্রেশহোল্ড আছে সেটার নিচে হবে না উপরে হবে। সো এইটা একটা আনসার্টেনিটি হচ্ছে আপনার অ্যামাউন্ট অফ রেভিনিউ বোনাস রেকর্ড করার ক্ষেত্রে। সো আপনি আই বিলিভ কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টটা পড়ার পর সিনারিওটা পড়লেই বুঝতে পারবেন যে আসলে এই থ্রেশহোল্ড বলতে আসলে ও কি বোঝাচ্ছে আপনাকে। অন 1st ডিসেম্বর 2021, আমি আবারও বলছি, ওর ইয়ার এন্ড কিন্তু 31st ডিসেম্বর, তার মানে এটা কিন্তু বছরের শুরুতে না, এটা ঠিক 1 মাস আগে, জাস্ট ডিসেম্বরের 1 তারিখ কিন্তু, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, অনেক সময় আমরা এই জায়গাগুলোতে কনফিউশন থাকে যে আমি কবে থেকে ডিসকাশনটা শুরু করব। সো আমার রেভিনিউ রেকগনিশনের পয়েন্টটা কিন্তু শুরু হবে 1st ডিসেম্বর থেকে, নট 1st জানুয়ারি থেকে বলছে। ব্রিস্টো প্রোভাইডস আ সার্ভিস টু আ কাস্টমার ফর নেক্সট 12 মান্থ, তার মানে এই যে সে সার্ভিসটা দেয় 1 বছরের জন্য সে সার্ভিসটা দেয়, তার মানে 1st ডিসেম্বর। দ্যাট মিনস লাস্ট মান্থটা হবে 30 নভেম্বর। রাইট, তার মানে 30, বাট ইয়ার এন্ড কিন্তু আমার 31st ডিসেম্বর, রাইট? যেহেতু ইয়ার এন্ড 31st ডিসেম্বর, তার মানে আমাকে আমার এখানে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, এখানে আমার রেভিনিউ হবে অনলি 1 মান্থের জন্য। ক্লিয়ার 1 কথাটা? মান্থ। অনলি 1 মান্থের জন্য। এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা বেসিক জিনিসটা কেন জানি মাথায় রাখতে পারি না। দ্য কনসিডারেশন ইজ 12 মিলিয়ন, এই যে কনসিডারেশন, এখানে 12 মিলিয়নের কথা বলছে, ট্রানজেকশন প্রাইস হচ্ছে 12 মিলিয়ন, বাট এখানে আরেকটা পয়েন্ট বলছে ব্রিস্টো ইজ এন্টাইটেল টু অ্যান এক্সট্রা 3 মিলিয়ন, তার মানে এই 12 মিলিয়ন হচ্ছে আমার ফিক্সড কনসিডারেশন, আর এর বাইরে এক্সট্রা 3 মিলিয়ন কনসিডারেশন আছে। খেয়াল করে দেখেন, এই 3 মিলিয়ন এক্সট্রা তখনই সে পাবে 12 মান্থ পর দ্য নাম্বার অফ মিস্টেক্স মেড ফলস বিলো আ সার্টেন থ্রেশহোল্ড, যে কথাটা আমি বলছিলাম একটু আগে, যে আপনি এই লাইনটা পড়লেই বুঝতে পারবেন। তার মানে এই 3 মিলিয়ন কনসিডারেশন তখনই পাবে যখন তার মিস্টেকের যে থ্রেশহোল্ডটা, সেটা তার মিস্টেকের নাম্বারটা কম হবে, আপনার যে থ্রেশহোল্ড আছে তার কম হবে। এখন খেয়াল করে দেখেন, এর ক্ষেত্রে কি থ্রেশহোল্ডের কম হবে এটা বলছে না আপনাকে ক্লিয়ারলি? জি, মানে এখানে হাইলি প্রবাবল যে ইট উইল ফল বিলো। তার মানে কি আপনি এই 3 মিলিয়ন অ্যামাউন্টটা পাবেন 12 মাস পরে, এটা কি চান্সেসটা অনেক হাই না? জি, ওকে, তাহলে আপনার রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে টোটাল কনসিডারেশন আপনি কত ধরবেন, 12 মিলিয়ন না 12 + 3 মিলিয়ন, 15 মিলিয়ন? এখানে ধরবো 12 + 3, কারণ আমি এখানে হাইলি প্রবাবল বলেছে। আমি কি বুঝাতে পারলাম কথাটা? দ্যাট ইজ দ্য জি, কনসেপ্ট অফ ভেরিয়েবল কনসিডারেশন, তার মানে এখানে ভেরিয়েবল কনসিডারেশনের কথাটা আমাকে বলা হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে, আমি তো আসলে 15 মিলিয়ন পুরোটা রেভিনিউ আমি এই বছর রেকগনাইজ করতে পারবো না, আমি এই 15 মিলিয়নের কতটুকু রেকগনাইজ করতে পারবো এই বছর? 1/12। তার মানে হচ্ছে 15 মিলিয়ন ডিভাইডেড বাই 12, আমি যদি এভাবে চিন্তা করি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ডিং ওয়ান এর ক্ষেত্রে, এ টোটাল কনসিডারেশন স্যার এখানে কি একটা 12 বিষয়ে মিলিয়ন কি প্লাস কোলাইড করতে পারে না? 3 মিলিয়ন ইকুয়াল টু, হ্যাঁ বলেন। যেমন এখানে কিন্তু আমরা 37, মানে স্যার IS-37 এ কিন্তু একটা কনসেপ্ট বলতে পারি। হুম, কোনটা? কারণ এটা কিন্তু ধরেন যে আমরা হাইলি প্রবাবল বলছি, হুম। এটা কি আমরা কন্টিনজেন্সির আন্ডারে কি ও বলতে না না পারি না যে না ইট না ইজ না 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 হাইলি? না না না, ওইটা আপনি আপনি বলছেন হচ্ছে প্রভিশন রাখার ক্ষেত্রে, বাট এটা তো কোনো কন্টিনজেন্ট অ্যাসেট না ভাইয়া, এটা তো আপনার মানে কন্ট্রাক্ট, মানে যেটা কন্ট্রাক্টটা হয়ে গেছে, কাস্টমারের থেকে আপনি টাকা পাবেন। এখানে হাইলি প্রবাবল বলতে আমরা বোঝাচ্ছি যে চান্সেস অফ রিসিভিং দ্য মানি ফ্রম কাস্টমার। বুঝতে পারছি। ওকে, ইটস নট। এখন আসেন তাহলে, এর ক্ষেত্রে আমরা দেখলাম যে টোটাল কনসিডারেশন হচ্ছে আমার 12 মিলিয়ন, 15 মিলিয়ন, বাট বিয়ের ক্ষেত্রে কি আমার 15 মিলিয়ন হবে? না না, বিয়ের ক্ষেত্রে তখন আসবে না এটা। তখন 12 মিলিয়নই হবে, এবং তখন আমার রেভিনিউ কত হবে? তখন কিন্তু রেভিনিউ হবে 1 মিলিয়ন। $1.00 মিলিয়ন পার অ্যানাম অর পার মান্থ। আমি বুঝাতে পারলাম কথাটা? জি, তাহলে এই হচ্ছে, এখন আপনাকে যদি আমি এটার ক্ষেত্রে ডাবল এন্ট্রির কথা বলতাম, দুইটার ক্ষেত্রে আমি যদি ডাবল এন্ট্রির কথা বলতাম, তাহলে ডাবল এন্ট্রি আমার কি হইতো? ব্যাংক অর রিসিভেবল ডেবিট অ্যান্ড রেভিনিউ ক্রেডিট
ক্রেডিট। deferred income credit, right? That should be জি। that should be the double entry both পার্টের ক্ষেত্রে। এখন এখানে এই যে রিসিভেবল আপনি ডেবিট করলেন, এখানে তো কোনো ফাইন্যান্সিং কম্পোনেন্টের কথা আপনাকে বলে নাই যে এটাকে ডিসকাউন্টিং করতে হবে অথবা কস্ট অফ ক্যাপিটাল আছে। তো সেই ক্ষেত্রে এটার আপনার ফাইন্যান্সিং কম্পোনেন্টের কনসিডারেশন চিন্তা করার দরকার নেই, বিকজ আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা করছে, আপনি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারটাই চিন্তা করতেছেন। আপনি কি তাহলে বুঝতে পারতেছেন যে আইএফআরএস 15 এর আসলে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আপনি কিভাবে চিন্তা করবেন, আপনাকে কতটুকু জি, জি, বুঝতে পেরেছি। মানে ডেপথটা চিন্তা করতে কন্ডিশন হবে, ফুলফিলমেন্টের একটা ব্যাপার আছে এখানে। আপনাকে ডেপথটা কতটুকু চিন্তা করতে হবে। এবং পরের ক্ষেত্রে আপনি দেখবেন সেল অর রিটার্নের একটা কন্ডিশন এখানে আছে, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 2। এখানেও আপনি দেখবেন যে একই টাইপের সিনারিওর কথা বলা হচ্ছে যে হাউ শুড দ্য অ্যাবভ ট্রানজেকশন বি অ্যাকাউন্টেড ফর, মানে আমার আসলে এই ট্রানজেকশনটা কিভাবে আপনি রেকর্ড করবেন। সো এখানেও আপনাকে আসলে আইএফআরএস 15 এর পার্সপেক্টিভ থেকেই চিন্তা করতে হবে, এবং আইএফআরএস 15 এর পার্সপেক্টিভ থেকে আপনি রেভিনিউটা কিভাবে রেকগনাইজ করবেন সেটাই আপনাকে বলা হচ্ছে। তো আমরা যদি এখানে যাই যে আইফআরএস 15 অনুযায়ী আসলে রেভিনিউটা কিভাবে রেকগনাইজ করব, দেখেন কি বলছে। নার্ডন এন্টার্স ইনটু 50 কন্ট্রাক্ট উইথ কাস্টমার, তার মানে হচ্ছে 50টা কন্ট্রাক্ট। ইস কন্ট্রাক্ট ইনক্লুডস দ্য সেল অফ ওয়ান প্রোডাক্ট ফর $1000। তাহলে খেয়াল করে দেখেন যে একটা প্রোডাক্ট, মানে 50টা কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট হচ্ছে আমি $1000 করে সেল করবেন, তাহলে টোটাল 1000 ইন্টু 50। The cost to Nardone company of each product is $400, এবং এই প্রোডাক্ট গুলো প্রডিউস করতে তার কস্ট হয়, মানে ইনভেন্টরি কস্ট লাগে হচ্ছে $400। ক্যাশ ইজ রিসিভড আপফ্রন্ট এন্ড দ্য কন্ট্রোল অফ দ্য প্রোডাক্ট ট্রান্সফারস অন ডেলিভারি। ওই যে পয়েন্টটা খেয়াল করে দেখেন, আপনি টাকাটা কিন্তু আপফ্রন্ট রিসিভ করেন, বাট প্রোডাক্টটা আপনি ট্রান্সফার করেন হচ্ছে ডেলিভারি, মানে কন্ট্রোলটা ট্রান্সফার হয় হচ্ছে ডেলিভারির সময়। এরপরের পয়েন্টটা খেয়াল করেন, এরপরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। Customers can return the product within 30 days to receive a full refund. আপনি তাকে 30 ডেজ এর একটা রিটার্ন পিরিয়ড দিচ্ছেন, এবং যদি 30 ডেজ এর মধ্যে আপনাকে কোনো প্রোডাক্ট সে মানে রিটার্ন দেয়, আপনি তাকে ফুল রিফান্ড দেন। খেয়াল করেন, ফুল রিফান্ড দেন। এখন এটুকু পরে কিন্তু আপনাকে ডিসিশন যদি নিতে হইতো, তাহলে কিন্তু আপনি তখনই রেভিনিউটা রেকগনাইজ করতেন যখন ইয়ার এন্ডে এসে দেখতেন যে টোটাল কতটুকু প্রোডাক্ট আপনি ট্রান্সফার মানে রিফান্ড পাইছেন, রিটার্ন পাইছেন, এবং কতগুলা পান নাই। যতগুলা পান নাই ওগুলোর জন্য আপনি রেভিনিউ রেকগনাইজ করবেন, আর যতগুলা রিটার্ন পাইছেন ওগুলোর জন্য আপনি রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন না। দ্যাট শুড বি ইউর কনসিডারেশন। বাট এখানে খেয়াল করেন, নার্ডন ক্যান সেল দ্য রিটার্ন প্রোডাক্টস অ্যাট এ প্রফিট। আবার খেয়াল করেন যে ও যে মানে রিটার্নটা পায় এটা আবার ও প্রফিটে সেল করতে পারে, তাহলে ওর জন্য এটা সমস্যা না। তাহলে ওর এখানে বেসিক্যালি দেখতে হবে যে ও কতগুলা কন্ট্রাক্টের কতগুলা প্রোডাক্ট ও রিটার্ন পায়, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। নার্ডন হ্যাজ সিগনিফিকেন্ট এক্সপিরিয়েন্স ইন এস্টিমেটিং রিটার্নস ফর দিস প্রোডাক্ট, তার মানে ওর কিন্তু এক্সপিরিয়েন্স আছে এটার এস্টিমেট করতে যে কতগুলা প্রোডাক্ট ও রিটার্ন পাবে, কতগুলা কন্ট্রাক্ট ও রিটার্ন পাবে। It estimates that 48 products will not be returned. তার মানে খেয়াল করে দেখেন, out of 50 products, 48 products will never be returned. এটার মানে আমরা কি বুঝাচ্ছি? So that আমি তাহলে কতটুকু আমি কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো ইমিডিয়েটলি। So তখন the আমি company 48 ইনটু can 1000 রিকগনাইজ। recognize revenue for 48 contracts, right? তাহলে 48 contracts কত করে? $1000, 48000। তাহলে $48,000। এন্ড সে কিন্তু পুরো টাকাটা রিসিভ করে ফেলে, খেয়াল করে দেখেন। জি, জি, তাহলে যেহেতু যেহেতু আপফ্রন্ট বলেছে এখানে। যেহেতু পুরো টাকাটা সে রিসিভ করে ফেলে, তাহলে তাকে এই যে বাকি যে 2000, মানে বাকি যে 2000, এই 2000 and should recognize the refund liability of two contracts into রিফান্ড লায়াবিলিটি, এটা কি ওয়ান refund কাইন্ড অফ liability. প্রভিশন? It's a one kind of provision বলতে পারেন, বাট যেহেতু যখন আপনি রিফান্ডটা পাবেন তখন এই অ্যামাউন্টটা আপনি তাকে সেটেল করে দিতে হবে। ইটস আ প্রভিশন থিং। হ্যাঁ, এখন আপনি অথবা আসেন, এটা কি প্রভিশন বলতে এটা কি ফর্মাল ওয়ার্ড কি আনআর্নড রেভিনিউ বলতে পারি? হ্যাঁ সেটাও বলতে পারেন, সেটাও বলতে পারেন, বাট যেহেতু আপনি টাকাটা দিয়ে দিতে হবে রিফান্ড, এবং যেহেতু আপনি বলতেছেন যে রিফান্ড দিয়ে দেন,
এই কারণে আমি এটাকে আসলে ডিরেক্টলি রিফান্ড লায়াবিলিটি বলে দিচ্ছি, রিফান্ড প্রভিশন বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে মানে ওয়ার্ডিংটা একটু সফিস্টিকেটেড ইউজ করতে হবে, যেহেতু হ্যাঁ, আনআর্ন মানে তো আনার আনআর্ন মানে তো রেভিনিউ তো আমি আর বলতে গেলে আসলে ওয়ান টাইম হ্যাঁ, হ্যাঁ, একটা না একটা পর্যায়ে সেটা আর্ন হয়েই যাবে। হ্যাঁ, হ্যাঁ, রিফান্ড লায়াবিলিটি অর প্রভিশন যেটি আপনি বলেন, ক্রেডিট $2000। এখন আপনি যখন ইয়ার এন্ডে চলে আসবেন, ইয়ার এন্ডে কিন্তু আপনার আলটিমেটলি আপনার এই অ্যাডজাস্টমেন্টটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে না, কেননা আপনার ফিউচার এস্টিমেট করার একটা মানে খুব সিগনিফিক্যান্ট এক্সপিরিয়েন্স আছে। সো দ্যাটস ওয়াই আপনি বছরের শেষে যখন দেখবেন যে দুইটা রেভিনিউ অ্যামাউন্ট আপনি রিফান্ড পাচ্ছেন, রিটার্ন পাচ্ছেন, তখন আপনার রিফান্ড লায়াবিলিটি ডেবিট হয়ে যাবে 2000, ব্যাংক ক্রেডিট হয়ে যাবে 2000। আমি কি বুঝতে পারতেছি কথাগুলা? জি জি। আর এখানে যে টাইটেল হেডটা আছে যে রিফান্ড লায়াবিলিটি, হুম। সাধারণত কিন্তু ধরেন আমাদের এফআরএ বা এই পর্যন্ত কিন্তু মানে এই টার্মটা শোনা হয়নি। দ্যাট মিনস এই টার্মটা মোটামুটি যে সেল অন রিটার্ন এইসব ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবল। ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেবল হয়, রাইট, এক্স্যাক্টলি। এরপরের পয়েন্টটা দেখেন, ফাইন্যান্সিং পয়েন্ট, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম একটু আগেই, যে যদি ট্রানজাকশন প্রাইস ডিটারমাইন করার ক্ষেত্রে আমার টাইমিং গ্যাপটা থাকে এবং এখানে যদি ফাইন্যান্সিং কম্পোনেন্ট থাকে, আমাকে এই বেনিফিটটাকে, ফাইন্যান্সিং কম্পোনেন্টটাকে আমার প্রেজেন্ট ভ্যালুতে কনসিডার করে নিয়ে আসতে হবে, এবং প্রেজেন্ট ভ্যালুতে ডিসকাউন্টিং করার কারণে যদি কোনো ইন্টারেস্ট আর্নিং অথবা রিসিভ আমি করি, সেই অ্যামাউন্টটাকে আমি আমার ইনকাম হিসেবে দেখাবো স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। সো খেয়াল করে দেখেন, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 3 ঠিক এরকমই একটা কোয়েশ্চেন আপনাকে বলতে বলছে যে আপনি এটাকে কিভাবে রেকর্ড করবেন। Explain how this transaction should be accounted for in the financial statement of Root for the year ended 31st December 2021. তার মানে আমার year end হচ্ছে 31st December. Root entered into a contract with the customer to sell equipment on 31st December 2021. তার মানে ঠিক বছরের শেষে কিন্তু সে একটা কন্ট্রাক্ট করছে। Control of the equipment transfers to the customer on that date, মানে হচ্ছে ঠিক যেদিন ট্রান্সফার হবে ওই দিনই কন্ট্রোলটা ট্রান্সফার হবে। The price stated in the contract is 1 million and is due on 31st December 2023. তার মানে ঠিক 2 বছর পর, খেয়াল করে দেখেন, তার মানে সে এই টাকাটা 2 বছর পরে পাবে। সো 2 বছর পরে যখন সে পাবে, তার মানে এই অ্যামাউন্টটা তাকে রেভিনিউটাকেও এফেক্ট করবে এবং তাকে একইভাবে রিসিভেবলটাকে এফেক্ট করবে। তার মানে আলটিমেটলি আমরা এখানটা ছোট্ট কথা ভুল বলে ফেলছিলাম, সরি ফর মাই ওয়ার্ডস। এই অ্যামাউন্টটা আসলে পুরোটা রেভিনিউ হবে না, এই অ্যামাউন্টটা আসলে এতটুকুই রেভিনিউ হবে, বিকজ বাকি অ্যামাউন্ট আমি ইয়ার অন ইয়ার রেভিনিউ হিসেবে অথবা ইনকাম হিসেবে আমি দেখাবো। ওকে, সো আমি আসলে রেভিনিউ এতটুকুই দেখাবো, ইট মেক সেন্স। তাহলে এখানে খেয়াল করে দেখেন, 1 মিলিয়ন কিন্তু আমি পাবো 2 বছর পর। এই 2 বছর পরের কস্ট অফ ক্যাপিটাল কত, এটা কিন্তু আমার কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে আমি এখন কি করব, এই 1 মিলিয়নের আজকের ভ্যালু কত সেটা আমি বের করব। তাহলে জি আজকের ভ্যালু কত হবে, সেই অ্যামাউন্টটা আমি যে পাবো, মানে আমি প্রেজেন্ট ভ্যালু যে পাবো, সেই প্রেজেন্ট ভ্যালুটাকেই আমি আসলে কনসিডার করব আমার ডাবল এন্ট্রি হিসাবে, মানে আমার রেভিনিউ হিসাবে, আমার রিসিভেবল হিসাবে। তাহলে এইটাকে এখন আমি যদি বলি যে আমি ইয়ার ওয়ান, হ্যাঁ ইয়ার ওয়ান, ঠিক পুরো ব্যাপারটা যদি এখানে আমি নিয়ে আসি, তাহলে আমি অ্যাট দ্য ইনিশিয়াল ডেট, তাহলে আমার এই 1 মিলিয়নের প্রেজেন্ট ভ্যালু দরকার ইন্টু 1.1 টু দি পাওয়ার -2, রাইট? জি। তাহলে কত, 0.826 আসবে। তাহলে $826,446। 26000। এই অ্যামাউন্টটা হচ্ছে আমার ইনিশিয়াল। তাহলে এই অ্যামাউন্টটা এখন আমি কি করব, আমি এখন এই অ্যামাউন্টটাকে রেভিনিউ হিসেবে রেকগনাইজ করব। রিসিভেবল ডেবিট, ও স্যার, আপনি মেবি আই থিংক 446 নিয়েছেন আপনার ডেসিমাল প্লেস গুলো অ্যাড করে, রাইট? রাইট, রেভিনিউ ক্রেডিট। ওকে, এখন আসেন অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ওয়ান। তাহলে আমার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ওয়ান কি হবে অ্যামাউন্টটা, আমার রিসিভেবল ডেবিট হবে অ্যান্ড ইনকাম ক্রেডিট হবে। অ্যাট দ্য
এন্ড অফ ইয়ার 2, এখানেও আমার রিসিভেবল ডেবিট হবে, ইনকাম ক্রেডিট হবে। এখানে আমার এই 826441 এটা 10%, রাইট? এবং এটা করার পর যেটা হবে সেটা আমরা জানি কিভাবে করতে হয়। এবং এই অ্যামাউন্টটা আমি ফাইনালি গিয়ে যখন দেখব, ফাইনালি গিয়ে at the settlement date the receivable balance would be এই 1 million, right? So the double entry should be bank debit 1 million and receivable রিসিভেবল। credit 1 million. Now it makes sense, right? So that is how we should record our financing component in connection with the revenue IFRS 15. নন ক্যাশ কনসিডারেশন, এটা আসলে আলাদা করে খুব একটা কনফিউজ করার কিছু নাই, ইটস আ সিম্পল থিং। আমি একটু জাস্ট বলেই দিই, এখানে আপনার ইনিশিয়ালি যে ডেটে ফেয়ার ভ্যালু থাকবে ওই ফেয়ার ভ্যালু দিয়ে আপনি এটাকে রেভিনিউ হিসেবে রেকগনাইজ করবেন। মানে যেহেতু এটা নন ক্যাশ, মানে আপনি ক্যাশ পাচ্ছেন না, বাট এটার ইকুইভ্যালেন্ট যে অ্যামাউন্টটা পাচ্ছেন শেয়ার বেস পেমেন্টের পার্সপেক্টিভ এইটা। সো সেই ক্ষেত্রে আপনি অ্যাট দ্য মেজারমেন্ট ডেট, অ্যাট দ্য রেভিনিউ রেকগনিশন ডেট, ওই ডেটের যে ফেয়ার ভ্যালু ছিল সেটা আপনি আইএফআরএস 15 অনুযায়ী রেকগনাইজ করবেন। এন্ড পরবর্তীতে যেহেতু এটা আপনার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট হয়ে যাবে, আইএফআরএস 9 হয়ে যাবে, সেই ফেয়ার ভ্যালুটা সাবসিকুয়েন্টলি যতটুকু বাড়বে অথবা কমবে সেটা আইএফআরএস 9 এর আন্ডারে আপনি ইনকাম হিসেবে দেখাবেন। যেমন এটা একটা পারফেক্ট এক্সাম্পল এখানে আছে, খেয়াল করে দেখেন, হাউ মাচ রেভিনিউ শুড বি রেকগনাইজড ফ্রম দ্য ট্রানজাকশন ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। Dan sold a good to Stan. Control over the good was transferred on 1st January 2001. তার মানে জানুয়ারি 1 তারিখে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু গুডের কন্ট্রোলটা, রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা, পারফরমেন্স অবলিগেশনটা। দ্য কনসিডারেশন রিসিভড বাই Dan was 1000 শেয়ার ইন Stan. তার মানে সে কিন্তু ক্যাশ পায় নাই, নন ক্যাশ, সে শেয়ার পাইছে। এবং এই শেয়ারের ফেয়ার ভ্যালু হচ্ছে $4 ইচ। তার মানে রেভিনিউ হবে হচ্ছে আমার $4 ইন্টু 1000 শেয়ার। তার মানে রেভিনিউ ক্রেডিট $4000। এবং এটা আমার জন্য তো ক্যাশও না, এটা আমার জন্য রিসিভেবলও না, এটা আমার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আমি একটা কোম্পানির শেয়ার পেয়েছি, সো দ্যাটস মাই ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট শুড বি ডেবিট 4000 অ্যান্ড রেভিনিউ শুড বি ক্রেডিট 4000। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ওভার হিয়ার। বাট পরবর্তীতে খেয়াল করে দেখেন ও কি বলছে, এই শেয়ার মানে ফেয়ার ভ্যালুটা, শেয়ারের ফেয়ার ভ্যালুটা $4 থেকে $5 হয়ে গিয়েছে। সো যখন $5 হয়েছে, এই যে বাকি 1000 যে বাড়লো, মানে 1000 ইন্টু $1, এই 1000টা আমার হয়ে যাবে তখন ফাইন্যান্স ইনকাম, ইনভেস্টমেন্ট ইনকাম অ্যাজ পার আইএফআরএস 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে যদি এটাকে আমরা রাখি, তাহলে এটাকে আমরা প্রফিট আর লসে দেখাবো। সো দ্যাটস দ্য পার্ট ওভার হিয়ার। সো আর এটা তো আসলে জেনারেল সেন্সে তো আই থিংক এটা তো নর্মাল কোর্স অফ বিজনেস না, তাহলে এটা তো আই থিংক ওসিআই আন্ডারে আসবে, রাইট? এই শেয়ারটা মানে যে ইনক্রিজটা আর কি। ইনক্রিজটা এটা ওসিআই তে আসবে যদি, যদি এটা আপনি ট্রেডিং পারপাসে না রাখেন। হ্যাঁ, জেনারেল সেন্সে অনেকটা এটা মিন করে। আবার যদি এটা অ্যামোর্টাইজ কস্ট মডেলে রাখেন, তখন কিন্তু এটা আবার অ্যামোর্টাইজ কস্ট মডেল অনুযায়ী রেকর্ড হবে। মানে আমার অ্যাপ্রোচটা যে অনুযায়ী হবে সেই রাইট, টাইটেলের আন্ডারে আসবে আর রাইট, কি। রাইট, রাইট। এরপরের পয়েন্টটা হচ্ছে কনসিডারেশন। স্যার একটু টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং একটু 3 তে একটা জাস্ট এক্সাম টেকনিক জানা ছিল, একটু একটু বলেন, দেখাবেন? হ্যাঁ বলেন। একটু উপরে একটু। আচ্ছা, এখানে যে রিসিভেবল যে অ্যামাউন্ট আপনি লিখেছেন হুম 826446, হুম আপনি আই থিংক আপনার ডিসকাউন্ট ফ্যাক্টরটা একদম সব ডেসিমালটা কনসিডার করেছেন। হুম তো আমি যদি এক্সাম একটা ব্র্যাকেটে লিখে দিই যে ডিসকাউন্ট ফ্যাক্টর ফর ইয়ার স্টিল 2 ফাইন, স্টিল হ্যাজ ফাইন। বিন আপনি টেকেন ডেসিমেলের 0.826, মানে 3 ডেসিমেলের ডেসিমাল দিলাম আর কি। ডেসিমেলের উপর 3 2 নিয়ে আপনি যদি নোট দিয়ে দেন, দ্যাট অ্যাবসলিউটলি ফাইন। তখন আপনার আই থিংক এই ফিগারটা আসবে 8,26,000 শুধু। রাইট, that that তখন that আনসারটা তো কারেক্ট থাকবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, that is perfectly fine, no problem with that. Okay. এরপরের এরপরের বেসিক্যালি টেস্ট আনসার ইজ রিলেটেড টু কনসিডারেশন পেয়েবল টু কাস্টমার। মানে আপনি যদি কাস্টমারকে কোনো কনসিডারেশন রিফান্ড দেন অথবা পেয়েবল মানে কোনো কিছুর কারণে যদি পে করেন, এইটা ইটস এ পার্ট অফ ডিসকাউন্টিং থিং। মানে ডিসকাউন্টের কম্পোনেন্টটাকে আপনি কিভাবে রেকর্ড করবেন। সো আপনি টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 5টা একটু দেখেন যে এখানে আপনি কতটুকু রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারবেন টোটাল।
সো আপনি পুরো কোশ্চেনটা পড়ে দেখবেন যে সিনারিওটা কোন দিকে আপনাকে লিড করছে। হাউ মাচ রেভিনিউ শুড বি রেকগনাইজড বাই গোল্ডেন গেট ইন ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 20x1? তার মানে গোল্ডেন গেট কতটুকু রেভিনিউ 31st ডিসেম্বর 20x1 এ সে রেকগনাইজ করতে পারবে, রেকর্ড করতে পারবে। এখন আপনি এখান থেকে দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলেন। ইয়ার এন্ড 31st ডিসেম্বর, কোম্পানির নাম হচ্ছে গোল্ডেন গেট। গোল্ডেন গেট এন্টার্স ইনটু আ কন্ট্রাক্ট উইথ আ মেজর চেইন অফ রিটেল স্টোরস। খেয়াল করে দেখেন যে রিটেল স্টোরের আগুরার কথা আপনি চিন্তা করতে পারেন। দ্য কাস্টমার কমিটস টু বাই অ্যাটলিস্ট $20 million অফ প্রোডাক্টস ওভার দ্য নেক্সট 12 মান্থ। ভালো করে খেয়াল করেন, কাস্টমার কমিট করছে যে $20 million সে প্রোডাক্ট আপনার থেকে নিবে নেক্সট 12 মাস। দ্যাটস ফাইন। The terms of the contract require Golden Gate to make a payment of 1 million to compensate the customer for changes that it will need to make to its retail stores to accommodate the product. এখন ভালো করে খেয়াল করেন, আসলে মানে এটা মনে হচ্ছে না জিনিসটা আপনি কাস্টমারকে দিচ্ছেন, কাস্টমারকে তো আপনি এমনিই দিচ্ছেন না। মানে ভালো করে বিজনেসটা খেয়াল করেন কি হয়েছে এখানে। আপনি একটা বিশাল চেইন স্টোরের কন্ট্যাক্ট পাইছেন, মানে সুপার চেইনের, হ্যাঁ, রিটেল স্টোরের। আপনি এই রিটেল স্টোর আপনার থেকে প্রোডাক্ট নিবে, ওকে ফাইন, প্রোডাক্ট নিবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট এই প্রোডাক্টটা সে তখনই নিবে যদি আপনি তাকে $1 million কম্পেনসেট করেন, এই যা চেঞ্জেস লাগবে ওর প্রোডাক্ট গুলা ওইখানে স্টোর করতে, এটার জন্য। তার মানে আপনি $1 million দিয়ে দিচ্ছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, মানে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট, আপনি কেন দিচ্ছেন আসলে 20 million এর এগেনস্ট $1 million? দ্যাট ইজ বিকজ অফ ইট ইজ এন ইনডিরেক্ট ডিসকাউন্ট, লাইক ইউ আর অফারিং টু ইউর কাস্টমার আ ডিসকাউন্ট। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে, এই $1 million আপনি যে দিচ্ছেন, কম্পেনসেট করতেছেন, 20 মিলিয়নের কত পার্সেন্ট হয় এটা দেখেন তো? 5%। 5%। তার মানে এখানে আপনি যখন রেভিনিউ বুক করবেন, আপনি যখন রেভিনিউ রেকগনাইজ করবেন, আপনি কিন্তু পুরো 100% রেভিনিউ বুক করতে পারবেন না। কেননা আপনি আপনার রেভিনিউ আর্ন করার জন্য তাকে একটা ইনডিরেক্ট ডিসকাউন্ট দিচ্ছেন। এখন আপনি আসবেন, আপনার রেভিনিউ তাহলে কতটুকু বুক করবেন খেয়াল করে দেখেন। আপনি রেভিনিউ ততটুকুই বুক করবেন যতটুকু ডিসকাউন্টের পর, মানে ট্রেড ডিসকাউন্টের পর যতটুকু অ্যামাউন্ট আপনার থাকবে। সো খেয়াল করে দেখেন কতটুকু থাকে। বাই 31st ডিসেম্বর 20x1, গোল্ডেন গেট হ্যাজ ট্রান্সফার্ড প্রোডাক্ট উইথ আ সেল ভ্যালু অফ 4 million টু দ্য কাস্টমার। তার মানে ও প্রমিস করছিল $20 million নিবে, ও কিন্তু আপনার কাছ থেকে কোনো কন্ট্রাক্ট করে নাই। ফাইনালি ও কত মিলিয়ন প্রোডাক্টের, মানে প্রোডাক্ট আপনার থেকে নিছে? অনলি 4 মিলিয়ন। 4 মিলিয়ন। তাহলে আপনি কি পুরো 4 মিলিয়ন রেকগনাইজ করতে পারবেন রেভিনিউ? না না, তাহলে ফোর মানে মিলিয়নের কত? 5% আই ফাইভ থিঙ্ক। পার্সেন্ট আপনাকে বাদ দিতে হবে। তার মানে আপনি 95% অফ $4 million এটা রেকগনাইজ করতে পারবেন। ক্লিয়ার? জি জি। স্যার সো আজকের ডেটটা তো এখানে বলা নাই, রাইট? আজকের ডেট বলতে রিপোর্টিং ডেট 31st ডিসেম্বর, এই যে মানে বলে না দিচ্ছিল। না, যেদিন কন্ট্রাক্টটা সাইন হয়েছিল। কন্ট্রাক্টটা সাইন হয়েছে হচ্ছে, না ওইটা বলে নাই, ওইটা বলে নাই। ওকে, জি। ওকে। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের পয়েন্ট, এই হচ্ছে বেসিক্যালি আমাদের কনসিডারেশন অফ লাইবিলিটি অফ এনি ডিসকাউন্ট দ্যাট ইউ অফার ইনডিরেক্টলি। এরপরে হচ্ছে আমরা অ্যালোকেশনের যে কথাটা বলেছিলাম না, যে অ্যালোকেট দ্য ট্রানজাকশন প্রাইস টু পারফরমেন্স অব্লিগেশন, সেই অ্যালোকেশনের একটা এক্সাম্পল এখানে আমরা দেখব যে স্ট্যান্ড অ্যালোন প্রাইসের মাধ্যমে কিভাবে আমরা অ্যালোকেশনটা করি। সো এই অ্যালোকেশনটা আমরা যদি একটা করি তাহলে মোটামুটি ভাবে আমাদের এক্সাম্পল আর আলাদা করে করতে হয় না। দ্যাট কাভার্স অলমোস্ট এভরিথিং। হ্যাঁ, এখন আপনি এই কোয়েশ্চেনটা দেখবেন যে ম্যাক্সিমাম পয়েন্ট আপনি এফআর এর সাথে মিল পাবেন। এক্স্যাক্টলি এফআর এ আপনি একই রকম ভাবে করেছেন, আপনি এফআর এ এর থেকে একটু ডিফারেন্স ভাবে করেন নাই। তো সেই ক্ষেত্রে আমি একটু এক্সপেক্ট করব আপনি একটু আমাকে এই কোয়েশ্চেনটার আনসারটা কি হতে পারে ফ্রম ইউর পার্সপেক্টিভ। আপনাকে ট্রানজাকশন প্রাইসের কথা বলেছে, আমি এক্সপেক্ট করব আপনি রেভিনিউ কতটুকু রেকগনাইজ করবেন ফর টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড ফর মেশিন, আমাকে একটু বলবেন আপনি কাইন্ডলি। মানে এক কথা আপনি আমাকে রেভিনিউ রেকগনিশনটা কিভাবে করবেন অ্যাজ পার আইফআরএস 15, এইটা একটু আমাকে গাইড করবেন এই সিনারিওতে।
এখানে 1 লাখকে আমাকে দুটো পার্টে আগে ডিভাইড করতে হচ্ছে আর কি। রাইট। একটা হচ্ছে আমার প্রোডাক্ট কস্ট আর একটা হচ্ছে আমার সাপোর্ট সার্ভিস কস্ট। রাইট। বাট এখানে একটা কথা বলা হচ্ছে যে আমি সাপোর্ট সার্ভিসটা স্টিল নাও স্ট্যান্ডালোন হিসেবে সেল করছি না। না, আমি মেশিন এবং টেকনিক্যাল সাপোর্টটা একসাথে সেল করছি $100,000। তার মানে আমার ট্রানজেকশন প্রাইস হচ্ছে হাউএভার $100,000। হাউএভার এখানে একটা সিচুয়েশন আসতেছে যে যখন আমি মেশিনের ওনারশিপটা ট্রান্সফার করে দিচ্ছি, হুম। এই 95,000টা কিন্তু আমি ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি রেকর্ড করে ফেলতে পারবো। রাইট, ইমিডিয়েটলি আপনি রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারবেন। বাট এই যে সাপোর্ট, যে সিস্টেমটা, টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু এটার জন্য আমাকে 1 ইয়ার ওয়েট করতে হবে। আপনি ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবেন না। আপনি এন্ড অফ ইয়ার 1 এটাকে আপনি রেকগনাইজ করতে পারবেন। ইউ গট ইট রাইট। তাহলে এখন আমার এখানে আর পয়েন্ট এখানে হচ্ছে, যদি এখানে যদি এটা হয় যে 1 ইয়ার যে ফ্রি টেকনিক্যাল সাপোর্ট আমার কাস্টমার সে নিল না, সেই 5,000 টাকা তো আমি তখনই রেকর্ড করে ফেলবো, তাই না? রাইট, আপনি তখন রেকগনাইজ করে ফেলবেন। তো এখন আসেন ট্রানজিশন প্রাইস। তাহলে টোটাল অ্যালোকেটেড প্রাইস কত? 1 লাখ। অ্যালোকেট নরমাল প্রাইস আমার 95,000, মেশিনের জন্য হচ্ছে 95,000, অ্যান্ড টেকনিক্যাল সাপোর্টের জন্য 20,000 প্লাস 50%, রাইট, 30,000 নাকি? জি। ওকে, তাহলে আমার টোটাল প্রাইস কত হওয়ার আচ্ছা, কথা ছিল? 5,000, 5,000 হবে না? 20,000-এর 50% তো 5,000 না। আমি আপনার পয়েন্টটাতে আসতেছি একটু পর। মানে টোটাল টোটাল প্রাইস কত হওয়ার কথা? 95,000 প্লাস 30,000 কত? 1,25,000 আর কি। তাহলে এখন আপনি হিসাব করে দেখেন আপনি আসলে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছেন। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? এটা হচ্ছে 20%। এই বেসিক্যালি এই ক্যালকুলেশনটা আপনি করতেছেন। এখন এই ক্যালকুলেশনটা আপনি যদি, সো ফর রেভিনিউ ফর মেশিন, মেশিনের জন্য আপনি যদি আলটিমেটলি রেকগনাইজ করেন 95,000 হচ্ছে মেশিনের প্রাইস, রাইট? 95,000 ডিভাইডেড বাই 125,000 ইন্টু 100,000 কত হয় দেখেন? এটা আমার আসার কথা হচ্ছে 76%। 76,000, রাইট? 76,000, রাইট? অর আপনি যদি 95,000 এর 80% করেন, মানে ডিসকাউন্ট বাদ দেওয়ার পর, তাও একই অ্যামাউন্ট আসবে। দেখেন, জি জি, হ্যাঁ, কি আসে? 80%। এটা কত আসে? এটা আসে হচ্ছে কি আমার 24,000। 24,000। অর আপনি যদি 30,000 এ 80% করেন, তাও একই আসবে। তার মানে আসলে আপনি কি করতেছেন এখানে? আপনি আসলে আপনার কাস্টমারকে 20% ডিসকাউন্ট দিচ্ছেন, নাথিং এলস। আমি বুঝতে পারছি কথাটা? বুঝতে পেরেছি এটা। তাহলে মেশিনেরটা আপনি ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবেন, আর টেকনিক্যাল সাপোর্টেরটা ইউ ক্যান রেকগনাইজ আফটার 1 ইয়ার, রাইট? জি এখন কি লজিকটা ক্লিয়ার? জি, এটা বুঝতে পেরেছি এবার। ওকে। রেকগনাইজ রেভিনিউ, এটা ইজি। বেসিক্যালি 7 এবং 8 দুইটাই ইজি। এটাতে আসলে খুব প্রবলেমের কিছু নাই। আপনি একটু দেখেন 7টা, এটা হচ্ছে কোন একটা পেরোল সার্ভিসের জন্য আপনি রেভিনিউ কতটুকু রেকগনাইজ করবেন। Enters into a contract with the customer to provide monthly payroll services, তার মানে আপনি জাস্ট charges পেরোল per সার্ভিস year। দেন এবং এটার ভ্যালু হচ্ছে $1,20,000 পার ইয়ার। এটাই মানে ব্যাংক ডেবিট,
তারপর আমার সেলস ক্রেডিট আর কি। রেভিনিউ ক্রেডিট 1,20,000, এবং পারফরমেন্স অব্লিগেশন এখানে একটাই, রাইট? পেরোল কন্ট্রাক্ট, পেরোল সার্ভিস কন্ট্রাক্ট। প্রোভাইড করা, ঠিক না? জি। তো এখানে কোনো প্রবলেম নাই, স্ট্রেট ফরওয়ার্ড থিং, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং 8। এখানে জিজ্ঞেস করেছে ওভার টাইম করতে পারবে নাকি একটা পয়েন্ট ইন টাইম। হুম, তো এখানে যেটা হতে পারে পয়েন্ট ইন টাইমে করতে হবে, যেটা হচ্ছে হ্যান্ড ওভারের পরে। রাইট। কারণ এখানে তো একটা সিচুয়েশন বলেছে যে ক্রফোর্ড যদি ফেল করে হুম, তাহলে অ্যামাউন্টটা ফুললি রিফান্ডেবল, তো রাইট, অনেকটা সেল ও রিটার্নের মতোই হয়ে রাইট, গেল। রাইট, রাইট। সো সেই ক্ষেত্রে এটা আপনি ওভার দ্য টাইম করতে পারবেন না। পারফেক্টলি, ইউ আর এট দ্য রাইট পয়েন্ট। তাহলে আমরা খেয়াল করে দেখেন, আমরা আইএফআরএস 15 এর একটা পার্টিকুলার পোর্শন কিন্তু পুরোপুরি ভালোভাবে বুঝলাম, এবং পুরোপুরি ভাবে কিন্তু আমাদের ক্লিয়ার, আসলে এখানে কোনো কনফিউশনের জায়গা ছিল না, ঠিক না? এখন আমরা নেক্সট পয়েন্টটাতে যাব, তারপরে কয়েকটা আন্ডারস্ট্যান্ডিং আমরা একটু চেষ্টা করব কথা বলার জন্য, তাহলে হয়তো বা আমাদের একটু ইজিয়ার থাকবে। এখন নেক্সট পয়েন্ট আমরা যেটা বলছি, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর ডেভেলপার কোম্পানি অর ফর আ কনস্ট্রাকশন কোম্পানি, যাদের রেভিনিউটা ওভার দ্য টাইম রেকগনাইজ করতে হয়। আমি বুঝাতে পারতেছি কথাটা? বুঝতে পেরেছি। এখন মানে পার্সেন্টেজ অফ কমপ্লিশনের উপর নাকি? পার্সেন্টেজ অফ কমপ্লিশন, এখন এই টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি যে রেভিনিউ রেকগনাইজ করবেন, সেটাকে আসলে কিভাবে রেকগনাইজ করবেন, এইটা ডিপেন্ড করবে আপনার কন্ট্রাক্টটা কি টাইপের কন্ট্রাক্ট। সো কন্ট্রাক্টটা বেসিক্যালি তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রফিট মেকিং কন্ট্রাক্ট, মানে যে কন্ট্রাক্টটা আপনি করছেন সেখান থেকে ইউ ক্যান অ্যান্টিসিপেট যে ফিউচারে এখান থেকে প্রফিট আর্ন করবেন, রাইট? মানে যেখান থেকে ফিউচারে প্রফিট হবে। দ্যাটস এ নর্মাল টাইপ অফ কন্ট্রাক্ট, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আরেকটা হচ্ছে লস মেকিং কন্ট্রাক্ট, যেটাকে আমরা অনারিয়াস কন্ট্রাক্ট বলি। অনারিয়াস কন্ট্রাক্টটা কি, যে আপনি ওভারঅল অ্যান্টিসিপেট করে দেখলেন যে আপনি কন্ট্রাক্টে অলরেডি ঢুকে গেছেন, বাট এই কন্ট্রাক্টটা যদি আপনি কমপ্লাই করেন তাহলে আপনার লস হবে। বাট যেহেতু কন্ট্রাক্ট করে ফেলছেন, আপনাকে কন্ট্রাক্ট এখন কি করতে হবে, হয় কমপ্লাই করতে হবে, নয়তো আপনাকে কম্পেনসেশন দিয়ে, পেনাল্টি দিয়ে বের হতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি একটা প্রভিশন রাখবেন অনারিয়াস কন্ট্রাক্টের ক্ষেত্রে, যেটা আমরা জানি। আরেকটা হচ্ছে যে আপনি কন্ট্রাক্টটা করেছেন ঠিকই, বাট এই কন্ট্রাক্টটা আদৌ কমপ্লিট করতে পারবেন কিনা, মানে এটার আউটকামটা আনসার্টেন, প্রোগ্রেসটা আননোন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি রেভিনিউ কতটুকু রেকগনাইজ করতে পারবেন। খেয়াল করে দেখেন, আমি যদি একটা একটা করে বলি, আমার যেটুকু, যেই কন্ট্রাক্টটা প্রফিট মেকিং কন্ট্রাক্ট, আমি ওই কন্ট্রাক্টের রেভিনিউ, ওই কন্ট্রাক্টের এক্সপেন্স বেসড অন পার্সেন্টেজ অফ কমপ্লিশন, বেসড অন প্রোগ্রেস আমি রেকর্ড করব। বাট যদি কোনো লস মেকিং কন্ট্রাক্ট হয়, আমি যখন স্টেপ ওয়ানেই ক্যালকুলেট করে দেখবো যে এটা আমার লস মেকিং কন্ট্রাক্ট, তাহলে যতটুকু লস আমি অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট আমি অ্যান্টিসিপেট করতে পারবো, ওইটুকু লস আমাকে ইমিডিয়েটলি রেকগনাইজ করতে হবে ইন মাই স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যাজ এ প্রভিশন ফর অনারিয়াস কন্ট্রাক্ট। আর যদি আমার আমার প্রজেক্টের স্টেটাসটা, প্রজেক্টের আউটকামটা আননোন হয়, মানে আই এম নট শিওর অ্যাবাউট ইট, আদৌ আমি প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো কি পারবো না, এই প্রজেক্টের আউটকামটা যদি আননোন হয়, তখন আমি ততটুকুই রেভিনিউ রেকগনাইজ করতে পারবো যতটুকু আমি প্রজেক্ট থেকে রিকভার করতে পারবো। আমি আবারও বলছি, যতটুকু আমার রিকভারেবল কস্ট, ততটুকু অ্যামাউন্ট আমি রেভিনিউ হিসেবে দেখাতে পারবো। এই টাইপ অফ প্রজেক্টের ক্ষেত্রে আমার রেভিনিউর নেচারটা হবে, আমার নেট প্রফিটের নেচারটা হবে ব্রেক ইভেন পয়েন্ট, মানে নো প্রফিট নো লস। মানে আমি ঠিক যতটুকু কস্ট ইনকার করেছি, এর মধ্যে যতটুকু কস্ট আমি রিকভার করতে পারবো, ততটুকু কস্টে আমি দেখাবো আমার কস্ট হিসেবে, এবং ততটুকু কস্টই আমার জন্য আলটিমেটলি রেভিনিউ হিসেবে যাবে। এই জন্য আমরা আগে এটা ডিটারমাইন করে দেখব যে এটা কি আমার আইডেন্টিফাইয়েবল কিনা, আমি আমি আমার প্রজেক্টের আউটকামটা কি ডিটারমাইন করতে পারবো কিনা, নোন কিনা।
যদি নোন হয় তাহলে দুইটা আউটকাম, একটা হয় প্রফিট মেকিং, সেটা নর্মাল নর্মাল টাইপ অফ আমরা ক্যালকুলেশন যেভাবে করে আসছি, যে আমরা ফার্স্টে এটা রেভিনিউ রেকগনাইজ করব, এটার কস্ট অফ সেলস রেকগনাইজ করব, পরবর্তীতে আমরা কন্ট্রাক্ট অ্যাসেট কন্ট্রাক্ট লায়াবিলিটি রেকগনাইজ করব। সো এখানে আমার 4টা স্টেপ ফলো করতে হবে টোটাল, এবং 4টা স্টেপ অনুযায়ী আমরা আমাদের আলটিমেটলি ক্যালকুলেশনটা করব। আর আমি যদি স্টেপ 1 ক্যালকুলেট করে দেখি যে আসলে আমার এটা লস মেকিং, যদি লস মেকিং হয় তাহলে আমরা আমাদের যতটুকু লস হয় ঠিক এইটুকু লস ইমিডিয়েটলি আমার অনারিয়াস কন্ট্রাক্ট হিসেবে রেকগনাইজ করতে হবে। এটাকে আমরা বলি প্রভিশন ফর অনারিয়াস কন্ট্রাক্ট, যেটা আমরা আমাদের আইএস 37-এও দেখে আসছিলাম। আর যদি প্রজেক্টের আউটকামটা আননোন হয়, আনসার্টেন হয়, তাহলে আই ক্যান রেকগনাইজ দ্য রেভিনিউ অ্যামাউন্ট অনলি দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিকভারেবল কস্ট। আমার রিকভারেবল কস্ট যতটুকু আছে, যে রিকভার্ড কস্টে আমার বেসিক্যালি হবে আমার রেভিনিউ। দ্যাট ইজ দ্য পয়েন্ট ওভার হিয়ার। তার মানে আমরা এখন যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমরা বলছি যে সিচুয়েশনে আমার পারফরমেন্স অব্লিগেশনটা ওভার দ্য টাইম স্যাটিসফাই হবে। যে পারফরমেন্স অব্লিগেশনটা আমার ওভার দ্য টাইম স্যাটিসফাই হয়, সেটার রেভিনিউটা আমরা পার্সেন্টেজ অফ প্রোগ্রেস, পার্সেন্টেজ অফ কমপ্লিশন অনুযায়ী আসলে রেকগনাইজ করতে পারবো। এবং এই পার্সেন্টেজ অফ কমপ্লিশনটা বের করার দুইটা মেথড আছে আমরা জানি, একটা হচ্ছে ইনপুট মেথড, আরেকটা হচ্ছে আমার আউটপুট মেথড। আমরা ওই জায়গাটাতে যাচ্ছি একটা একটা করে। আমরা স্টেপ 1টা আগে দেখি। স্টেপ 1-এ আমরা কি করি? স্টেপ 1-এ আমরা নাথিং, জাস্ট আ সিম্পল ক্যালকুলেশন অফ ওভারঅল প্রফিট অর লস। আমার টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত, সেখান থেকে আমার কস্ট কত এবং টোটাল কস্ট কত, সেটা বাদ দেওয়ার পর আমি যে অ্যামাউন্টটা পাই, এটাকে একটু ছোট্ট একটা মিস্টেক আছে এখানে, এখানে কন্ট্রাক্ট প্রাইসটা আসবে। বাদ দেওয়ার পর আমার যে অ্যামাউন্টটা আসে এটাই হচ্ছে আমার ওভারঅল প্রফিট অর লস। এই ওভারঅল প্রফিট লস এখানে আমরা ডিটারমাইন করবো এটা কি প্রফিট মেকিং না লস মেকিং। ওকে, এরপরে বাকি সবকিছু আমার অ্যাজ ইট ইজ। এখন বাকিটুকু ক্ষেত্রে আমি কি করব? আমি যেহেতু পার্সেন্টেজ অফ কমপ্লিশন অনুযায়ী রেভিনিউ রেকগনাইজ করব, আমি প্রোগ্রেস পার্সেন্টেজ দিয়ে আমি রেভিনিউটা রেকগনাইজ করব। এখন আমাকে এক্সামিনার অনেক ক্ষেত্রে কোয়েশ্চেনে বলে দিবে যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন কত ডিটারমাইন করা আছে, আবার অনেক ক্ষেত্রে আপনাকে ডিটারমাইন করে দিবে না, আপনাকে ডিটারমাইন করতে হবে বেসড অন ইনপুট মেথড অর আউটপুট মেথড। এখন ইনপুট মেথড কি, আউটপুট মেথড কি, এটা আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। ইনপুট মেথডটা হচ্ছে আপনার এই প্রজেক্টটা কনস্ট্রাক্ট করতে যতটুকু কস্ট আপনি অলরেডি ইনকার্ড করেছেন, এটাকে আমরা বলি ইনপুট মেথড। ওকে, ইনপুট মেথড হচ্ছে বেসড অন দ্য কস্ট, আর আউটপুট মেথডটা হচ্ছে বেসড অন দ্য আউটকাম অর ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু, মানে আপনি আপনার যেটুকু কাজ করেছেন এইটুকুর মার্কেট প্রাইস কত, এইটুকুর সার্টিফাইড ভ্যালু কত। ওকে, সো সেই ক্ষেত্রে আমার ইনপুট কস্টের মেথড যেটা হবে, সেই মেথডে আমার টোটাল ইনকার্ড কস্ট টিল ডেট ডিভাইডেড বাই টোটাল কস্ট, এই অ্যামাউন্টটা করলে আমি পেয়ে যাব পার্সেন্টেজ অফ কমপ্লিশন। আর আউটপুট মেথডে আমার এটা আসবে হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু, আমার টোটাল ভ্যালু কত এবং ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু কত, এই দুইটার কম্বিনেশনে আমি পাবো হচ্ছে আমার আউটপুট মেথডের আলটিমেটলি রেভিনিউ কত হবে, পার্সেন্টেজ কমপ্লিশনটা কত হবে। তার মানে এই মানে বেসিক্যালি ইনপুট মেথডে হচ্ছে যে আমার টোটাল কত কস্ট লাগতে পারে টোটাল কত কষ্ট লাগছে অলরেডি, শেষ করতে, আর এই পর্যন্ত কতটুকু কস্ট হয়েছে রাইট রাইট সেটা কম্পেয়ার করা। রাইট। আর আউটপুট মেথড হচ্ছে যে আমার এই যে পুরো যে প্রজেক্টটার কমপ্লিটেড যে মার্কেট ভ্যালু কত হবে এবং এখন পর্যন্ত যতটুকু কমপ্লিট হয়েছে তার মার্কেট ভ্যালু কত। এক্স্যাক্টলি। এখন আমাদের নেক্সট দুইটা কাজ হচ্ছে স্টেটমেন্ট রিলেটেড। স্টেপ 3 হচ্ছে যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার কতটুকু অ্যামাউন্ট রেভিনিউ হিসেবে যাবে, কতটুকু অ্যামাউন্ট কস্ট অফ সেলস হিসেবে যাবে, এন্ড কতটুকু আমার নেট প্রফিটকে এফেক্ট করবে। এই জায়গাটাতে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে রেভিনিউর সাথে যতটুকু অ্যাড করব আমরা রেভিনিউর সাথে অ্যাডজাস্ট করে দিব, কস্ট অফ সেলস সাথে যতটুকু আমার এখানে অ্যাড হবে রেকগনাইজ হবে ততটুকু আমি কস্ট অফ সেলস আমি অ্যাডজাস্ট করে দিব। সো এখানে খেয়াল করে দেখেন যে আমার রেভিনিউর টোটাল কত পার্সেন্টেজ রেকগনাইজ, এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিশন, এইটা অনুযায়ী আমরা কনসিডার করব। এর মধ্যে যদি টোটাল 80% হয় এবং 80%-এর মধ্যে যদি লাস্ট ইয়ারে আমি অলরেডি 50% রেকগনাইজ করে ফেলি, তাহলে ওই 50% লাস্ট ইয়ারে তো অলরেডি রেকগনাইজ হয়ে গিয়েছে,
অ্যাডিশনাল 30% আমার এই বছর রেকগনাইজ করতে হবে। এই জন্য আমরা লাস্ট ইয়ার পর্যন্ত যতটুকু রেভিনিউ রেকগনাইজ করেছি সেটা অলরেডি আমি বাদ দিয়ে নিব। অ্যান্ড কস্ট অফ সেলস, আমার টোটাল কস্টের মধ্যে যতটুকু কস্ট অলরেডি কমপ্লিটেড, কতটুকু রেকগনাইজ, এটুকু আমি বাদ দিলে আমি পাবো রেকগনাইজ প্রফিট অর লস। এই অ্যামাউন্টটাই আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে এফেক্ট করবে। অ্যান্ড ফাইনালি আমি আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস রেকর্ড করার পর আমি এখন ক্যালকুলেট করতে চাই আমার টোটাল কত টাকা কন্ট্রাক্ট অ্যাসেট আছে অথবা কন্ট্রাক্ট লায়াবিলিটি আছে, যেটা আমি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাবো। এটা আমি কিভাবে বের করব স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের অ্যামাউন্টটা? আমি ফার্স্টেই দেখব আমার টোটাল কস্ট টু ডেট কত, মানে অলরেডি ইনকার্ড কস্ট কত। এটার সাথে আমরা যেভাবে নর্মালি বিল করি যে কোনো একটা কনস্ট্রাকশন কন্ট্রাক্টের বিল, যে আমার কস্ট 100 টাকা, এইখান থেকে আমি আরো 20 টাকা প্রফিট অ্যাড করে আমি বিলটা পাঠাইলাম, তাহলে আমার 120 টাকা কাস্টমারের কাছ থেকে পাওয়ার কথা। বাট অনেক সময় যেটা হয় আমি অলরেডি কাস্টমারের কাছ থেকে টাকা পেয়ে যাই অথবা অলরেডি কাস্টমারকে অনেক সময় আমি বিল করে ফেলি, তাহলে সেই অ্যামাউন্টটা আমাকে এখন বাদ দিতে হবে। সে ফর এক্সাম্পল আমি 50 টাকা অলরেডি বিল করে ফেলছি কাস্টমারকে, সো আমি তো আর বিল করতে পারবো না 50 টাকা। তখন এই 70 টাকাই আমার জন্য হবে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাসেট। সো অলওয়েজ রিমেম্বার, কন্ট্রাক্ট অ্যাসেট or contract liability that is considered or calculated based on the cost incurred plus profit less any amount that we have already billed to customer or we have already received from customer, and এইটার যে ডিফারেন্স অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাকেই আমরা বেসিক্যালি কনসিডার করব আইদার কন্ট্রাক্ট অ্যাসেট অর কন্ট্রাক্ট লায়াবিলিটি। তাহলে খুব সিম্পল কথা, আমার যত টাকা পাওয়ার কথা তার থেকে যদি আমি বেশি টাকা বিল করে ফেলি অথবা রিসিভ করে ফেলি, তাহলে অফকোর্স এটা আমার এটা কন্ট্রাক্ট হচ্ছে লায়াবিলিটি, লায়াবিলিটি। এটা আমার অব্লিগেশন। আর যত টাকা আমার পাওয়ার কথা তার থেকে যদি আমি কম টাকা বিল করি অথবা কম টাকা আমি পেয়ে থাকি, তাহলে এটা আমার জন্য কন্ট্রাক্ট অ্যাসেট। দ্যাটস এ প্র্যাকটিক্যাল সিনারিও, এটা আমরা সবাই বুঝতেই পারি। সো এখানে আমরা স্টেপ এটা গুলো আই একটু থিঙ্ক মনে আমরা রাখি। এফআর এ কিছু কিছু এমসিকিউ করেছিলাম, যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্রাইস হচ্ছে 1 লাখ, হুম সো ফার আমি কাজ করেছি 20 লাখ টাকা, হুম কিন্তু আমি টাকা পেয়েছি 25 লাখ, তো বাকি 5 লাখ টাকা হচ্ছে আমার আনআর্নড রেভিনিউ স্টিল আর কি। রাইট, ওকে। এখন আমরা আমাদের স্টেপ গুলো একটু খেয়াল করি। স্টেপ ওয়ানে আমরা ওভারঅল প্রফিট আর লস ক্যালকুলেট করে দেখি এটা আমার প্রফিট মেকিং আর লস মেকিং। যদি লস মেকিং হয় আমরা ইমিডিয়েটলি প্রভিশন বুক করে ফেলি। সেকেন্ড স্টেপে আমরা আমাদের প্রোগ্রেসটা, পার্সেন্টেজ অফ কমপ্লিশনটা ক্যালকুলেট করি। থার্ড স্টেপে আমরা প্রফিট অ্যান্ড লসের কত অ্যামাউন্ট আমি রেকগনাইজ করবো সেটা রেকর্ড করি। অ্যান্ড ফোর্থ স্টেপে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কন্ট্রাক্ট অ্যাসেট অথবা কন্ট্রাক্ট লায়াবিলিটি কত হবে সেটাকে আমরা রেকর্ড করি। সো এই হচ্ছে বেসিক্যালি আমার টোটাল কনসিডারেশন ফর পার্সেন্টেজ অফ কমপ্লিশন বেসিসে আমরা যখন রেভিনিউ রেকগনাইজ করবো, ওভার দ্য টাইম আমি যখন রেভিনিউ রেকগনাইজ করবো তখন আমি এটাকে কিভাবে রেকগনাইজ করবো। এখন এখানে একটা ছোট কোয়েশ্চেন আছে, আপনারা খেয়াল করবেন, এবং আই এম প্রিটি মাচ শিওর এই কোয়েশ্চেনটা আপনারা এফআরএও একই রকম কোয়েশ্চেন ছিল। এফআরএও কোয়েশ্চেনের নামটা বেকারই ছিল আমার কেন জানি মনে হচ্ছে, এবং এই এই কোয়েশ্চেনটা আপনারা এর আগেও করেছেন। সো আমি এক্সপেক্ট করব একটু কাইন্ডলি ভালো করে কোয়েশ্চেনটা পড়ে দেখেন যে আপনার পক্ষে কোয়েশ্চেনটা কি সলভ করা সম্ভব কিনা। এবং এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা স্টেপ আপনাকে কভার করে যেতে হবে, মানে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর। এখানে আপনাকে পার্সেন্টেজ অফ কমপ্লিশন হয়তো বা বের করে দেয় নাই, সেই পার্সেন্টেজ অফ কমপ্লিশনটাও আপনাকে বের করতে হবে। ওকে,
হ্যাঁ, এটা পারা যাবে তো এটা। আই ডোন্ট থিঙ্ক খুব একটা প্রবলেম হবে, রাইট? এখানে আমার প্রথমে, এখানে এটা হচ্ছে প্রফিট মেকিং কন্ট্রাক্ট, যেহেতু শুরুতেই পেয়ে গেছি 50 মিলিয়ন প্রফিট। তো 50 মিলিয়ন হচ্ছে আমার 2 মিলিয়নের 25% আর কি। হুম তো আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি, এখানে আমার সেলস প্রাইসের যেহেতু 25%, তাহলে এটা আমার কস্ট কেমন হচ্ছে, ও কস্টের এটা হচ্ছে 33% মার্কআপ। হুম তো আমার এখানে কস্ট টু ডেট যেহেতু 1 মিলিয়ন হয়েছে, তো এটার উপর আমার 33% মার্কআপ অ্যাড করে 30%। হুম আমার 1.33 মিলিয়ন আমি আমার কন্ট্রাক্ট হিসেবে রেকর্ড করবো আর কি। হুম ফার্স্টে আপনি একটা একটা করে আসেন যে ওভারঅল প্রফিট অর লস, কনসিডারেশন 2 মিলিয়ন। বোনাস কম্পোনেন্ট আপনি পাবেন না, এটা বোঝাই যাচ্ছে, কেননা আপনি শিওর না যে জি বোনাসটা জি ভেরিয়েবল কনসিডারেশনটা হবে না, রাইট? জি এস্টিমেটেড কস্ট টু কনস্ট্রাক্ট দ্য বিল্ডিং আর 1.5 মিলিয়ন, তার মানে 2 মিলিয়ন হচ্ছে আমার টোটাল কন্ট্রাক্ট প্রাইস, 1.5 মিলিয়ন হচ্ছে আপনার টোটাল কস্ট। তাহলে ফাইভ হান্ড্রেড কস্ট। থাউজেন্ড আপনার ওভারঅল প্রফিট, তার মানে এটা প্রফিট মেকিং কন্ট্রাক্ট। ক্লিয়ার? If the contract is terminated by the customer, Baker can demand payment for the cost incurred to date plus markup of 30%। তার মানে হচ্ছে যদি কন্ট্রাক্টটা হয়ে যায়, তার মানে সে তাহলে ওভার দ্য টাইম সে পারবে রেকগনাইজ করতে, কেননা সে 30% মার্কআপ যে কোনো সময় যেতে পারবে। অন অন 1st January 2021, বছরের শুরুতে, অ্যাজ এ রেজাল্ট অফ ফ্যাক্টরস আউটসাইড অফ ইটস কন্ট্রোল সাচ অ্যাজ ওয়েদার অ্যান্ড অ্যাপ্রুভাল, বেকার ইজ নট শিওর, যেটা আমি বলছিলাম যে ও শিওর না যে আসলে সেটা পারবে কিনা, তার মানে বোনাসটা হবে না, এটা অলরেডি ডান। হবে একদম। At 31st December 2021, Baker is still unsure whether the bonus target will be met. এখনো সে শিওর না আসলে কি হবে, রাইট? জি Baker decides to measure percentage completion based on the cost incurred, মানে ইনপুট মেথড, রাইট? জি তাহলে ইনপুট মেথড যদি হয়, তাহলে 1 মিলিয়ন হচ্ছে অলরেডি ইনকার্ড কস্ট, 1 মিলিয়ন ডিভাইডেড বাই 1.5 মিলিয়ন ইনটু 100, তাহলে কত পার্সেন্ট অফ কমপ্লিশন হয়? 67%। 67%। তাহলে এখন আমার মোটামুটি সবকিছু ডান। তাহলে আমি এখন স্টেপ টু তে চলে যাব। স্টেপ টু তে আমি ক্যালকুলেট করলাম 67%। স্টেপ থ্রি তে হবে হচ্ছে টোটাল রেকগনাইজড রেভিনিউ, তাহলে 1.5 মিলিয়ন ইন্টু 67%। আর কস্টটা আসলে 1.5 এর 67% করলে 1 মিলিয়নই আসবে, এটা আসলে আলাদা করে আর বের করার দরকার নাই, কেননা ইনপুট মেথড যখন আমি জি করি তখন এই 67% আমি অলরেডি ইনকাম কস্ট ধরেই করলাম। তাহলে আমার রেকগনাইজড প্রফিট কত, রেকগনাইজড কস্ট কত, সেটা আমরা বের করলাম। অ্যাগ্রিড? জি এরপরে আমরা যাব হচ্ছে আমার টোটাল কন্ট্রাক্ট অ্যাসেট কত, কন্ট্রাক্ট লায়াবিলিটি কত। যদিও এটা আমাকে বলতে বলে না এখানে সরাসরি, বাট আমি এটা বের করব। কন্ট্রাক্ট অ্যাসেট কিভাবে করব? কস্ট প্লাস মানে মার্কআপ, আমার যে যে প্রফিটটা আমার মার্কআপ আসলো আর কি। 0.3 মিলিয়ন, রাইট? তার মানে 1.3 মিলিয়ন হচ্ছে আমার টোটাল বিল দ্যাট আই সাপোজ টু রেজ। বাট আমি কত টাকা বিল রেজ করছি এটা এখনো বলে নাই কোশ্চেনে, যেহেতু আমার কোশ্চেনে কিছু বলে না, নাই, এখানে বিলের তাহলে কোনো কিছু বলে নেই হ্যাঁ, আসলে। এই জন্য আমি বললাম যে কন্ট্রাক্ট অ্যাসেট কন্ট্রাক্ট লাইবিলিটির পয়েন্ট আমরা স্কিপ করতে পারতাম, বাট যেহেতু বলে না আমি ধরে নিচ্ছি জিরো, আমি কোনো বিল করি নাই। তাহলে আমার টোটাল কন্ট্রাক্ট অ্যাসেট হচ্ছে 1.3 মিলিয়ন, রাইট? 1.3 বলতে মানে 1.3333, যেহেতু রাইট এখানে রাইট, থার্টি থ্রি মানে পার্সেন্ট আছে। যেটা আসে আর কি। ক্লিয়ার? জি ওকে। তাহলে আমরা মোটামুটি ভাবে আমাদের সবগুলো পয়েন্ট দেখলাম, প্রত্যেকটা পয়েন্টের আন্ডারস্ট্যান্ডিং আমরা ক্লিয়ার করার ট্রাই করলাম। আমরা এখন কিছু টেস্ট আন্ডারস্ট্যান্ডিং স্পেসিফিক সিনারিও অনুযায়ী দেখি যে আসলে এখানে কিভাবে রেকগনাইজ করতে হবে। যেমন ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমি দেখি যে আসলে রেভিনিউটা আমি কিভাবে রেকগনাইজ করব, রাইট? শুড ক্লিয়ারেন্স রেকগনাইজ রেভিনিউ ফ্রম দ্য অ্যাবভ ট্রানজাকশন ইন দ্য ইয়ার এন্ড 31st December 2021? মানে এখানে রেভিনিউ রেকগনাইজ করতে পারবে কিনা, ইটস আ জেনারেল কোয়েশ্চেন। মানে আমরা অলরেডি আমাদের আইফআরএস 15 এর ম্যাক্সিমাম পোর্শন শেষ করেছি, এখন জাস্ট কয়েকটা সিনারিও বেস টেস্ট আন্ডারস্ট্যান্ডিং দেওয়া আছে, এটা একটু আমরা ক্লিয়ার করে ফেলি, কভার করে ফেলি। আমরা মেজর পার্টটা আসলে কমপ্লিট করে ফেলেছি অলরেডি।
এখানে লিগ্যাল টাইটেল বলতে কি ওনারশিপ কি বুঝিয়েছে? হ্যাঁ, এখানে যেহেতু শুড বলেছে, তাহলে আমার আনসারের প্রথম যে ভার্ব ওয়ার্ডটা, সেটা হচ্ছে আই থিংক নো হবে। হুম, তার মানে সে রেভিনিউ এবছর রেকগনাইজ করতে পারবে না, রাইট? এবছরও পারবেন না, প্লাস আনটিল যে এখানে বলেছে দ্য সুপার মার্কেট উইল বি হুম ইনভয়েসড অন ফেব্রুয়ারি 22, হুম ফেব্রুয়ারির আগ পর্যন্ত যতক্ষণ না কোনো ডিফারেন্সের কোনো ক্যালকুলেশন আসতেছে, বাট তখন আপনাকে পর্যন্ত আপনাকে এখানে এই, কোনো হ্যাঁ, আপনাকে জাস্ট এই বছরে রেভিনিউ রেকগনাইজ করতে পারবে কিনা এটুকু বলতে পারলেই হয়েছে, মানে এটার লজিকটা দেখাইতে পারলেই জি জি হয়েছে। ওকে, পারফেক্ট। কনসাইনমেন্ট ইনভেন্টরি মানে যে ইনভেন্টরিটা আসলে আপনি অন্যের হয়ে সেল করেন, তো এটার ক্ষেত্রে কি হবে দেখেন, গাজেবো অন্যের হয়ে সেল করি বলতে? মানে আপনার মানে কোন ইনভেন্টরি যখন ফাইনালি আপনি ট্রান্সফার করেন, হ্যাঁ, আপনার ওয়্যার হাউসে থাকে, সো তখনই বেসিক্যালি আপনি এটাকে রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারেন। মানে আপনার মাঝখানে যদি ওয়্যার হাউসে কোথাও রাখে, সেটাকে আপনি মানে কনসাইনমেন্ট বলতে আমরা কি বুঝি, লাইক স্টোর। ওকে, সো আপনি এই কনসাইনমেন্ট অফ ইনভেন্টরির ক্ষেত্রে তখনই রেভিনিউ রেকগনাইজ করতে পারবেন যখন ফাইনাল কাস্টমার মানে কি বলে কাস্টমারের কাছে, মানে এন্ড কাস্টমারের কাছে আপনি এটা ট্রান্সফার করবেন, এন্ড কাস্টমারের কাছে যখন আপনি এটা সেল করে দিবেন, তখনই একমাত্র আপনি আপনার এই ইনভেন্টরি গুলার রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারবেন। এই সিনারিওটা তো এই সিনারিওটা তো আই গেস ওয়ান কাইন্ড অফ সেল অর রিটার্ন বেসিসের মতোই হয়ে আসছে, রাইট? অনেকটা জাস্ট অনেকটা মানে হ্যাঁ, মাঝখানে মাঝখানে একটা মিডল ম্যান আছে আর কি। মিডলম্যান আছে, রাইট? এখন আপনি রেভিনিউটা তখনই রেকগনাইজ করতে পারবেন যখন এটা ফাইনাল কনজিউমারের কাছে আপনি ট্রান্সফার করে দিবেন, কন্ট্রোলটা ট্রান্সফার করে দিবেন। কন্ট্রোল ট্রান্সফার করবো, তখন এই যে যে গার্ডেন সেন্টার যে মিডল ম্যান হুম, সেলটা করে, তখন সে আর রেভিনিউ অ্যামাউন্টটা আমাকে ট্রান্সফার করে দেবে। রাইট। বাট এটা কিন্তু গার্ডেন সেন্টারের জন্য রেভিনিউ কথা বলে নাই, ও বলছে হচ্ছে গাজেবোর ক্ষেত্রে। গ্যাজেবোর জন্য, রাইট? ওকে, এটা ওই যে অনেকটা এটা তো আই থিঙ্ক কমিশন ওয়ান কাইন্ড অফ বেসিসের জন্য সেলও হলো আর এজেন্সিও হলো আর কি। এজেন্সি হলো, মানে এটা গার্ডেন সেন্টারের জন্য হইলে এজেন্সি কমিশন হতো, বাট আমাকে যেহেতু গাজেবোর ক্ষেত্রে বলছে, তো সেই ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে যখন গার্ডেন সেন্টার ফাইনাল প্রোডাক্টটা সেল করে দিবে এন্ড কাস্টমারের কাছে, তখনই এটাকে সে আলটিমেটলি রেভিনিউ হিসেবে রেকগনাইজ করতে পারবে। আহ, এটা বেসিক্যালি সেল এন্ড রিপারচেস নাম্বার 12। ওটাই ডেভেলপার। এটাই লাস্ট ওয়ার্ক, মানে হোমওয়ার্ক, সরি হোমওয়ার্ক বলছি, লাস্ট লাস্ট কোয়েশ্চেন। বাকি দুইটা আসলে আপনার একটু বাসায় দেখলেই হবে, মানে কন্ট্রাক্ট মডিফিকেশনের ক্ষেত্রে কি হয়, মানে জাস্ট আপনি আপনার কন্ডিশন কিছু যদি চেঞ্জ করেন, নাথিং কমপ্লিকেটেড, ইজিলি করতে পারবেন। কন্ট্রাক্ট কস্ট মানে যদি কন্ট্রাক্ট ইনকার করতে কোনো কস্ট হয়, সেক্ষেত্রে এটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারেন। এটাও আপনারা একটু দেখে নিন কাইন্ডলি। সো লেন্থি, এটাই আমাদের জন্য লাস্ট পয়েন্ট টু বি কনসিডার ফর আওয়ার ক্লাস, অ্যান্ড হোপফুলি আইএফআরএস 15 থেকে এর বেশি কমপ্লিকেটেড পয়েন্ট আর আসবে না। একটা জিনিস জাস্ট লাস্টে আমি যেটা বলবো, যে কন্ট্রাক্ট অ্যাসেট যেটা, সরি কন্ট্রাক্ট কস্ট যেটা, সেটাকে আপনি কনসিডার করবেন অ্যাজ ক্যাপিটালাইজ এক্সপেন্ডিচার হিসেবে। Discuss how Lentil should account for the sale of the apartment block in year ended 31st December 2023.
লেন্টিল ইজ এ প্রপার্টি ডেভেলপার। ভালো করে বুঝবেন ব্যাপারটা, যে ওর বিজনেসটার নেচার হচ্ছে ও প্রপার্টি ডেভেলপ করে দেয়। অন 1st January 2023, তার মানে বছরের শুরুতে, লেন্টিল সোল্ড an apartment block that had a carrying amount of 2.5 million to brand for 4 million। ভালো করে দেখেন যে হ্যালো। হ্যাঁ, শুনতেছি। সো এই লাইনটা আমরা একটু দেখলাম যে আসলে এখানে কি বলছে। ওর ক্যারিং ভ্যালু ছিল 2.5 মিলিয়ন, যেটা সেল করতেছে 4 মিলিয়নে। Included in the sale contract is a clause that means Lentil has an obligation to repurchase। ভালো করে দেখেন, sell and repurchase at brand request for 5 million on 5th of December। The estimated market value at this date was 4.5 million। কি মনে হচ্ছে এই জিনিসটা আসলে দেখে? এখানে জিনিসটা হচ্ছে যে অব্লিগেশন কথাটা যেহেতু বলেছে, হুম এখানে কিন্তু অপশন বলেনি, অব্লিগেশনটা বলেছে। হুম ইন দ্যাট কেস এখানে এই সিনারিওটা আমার আই থিঙ্ক আমি যদি থাকতাম আমি এটাকে দুটো সেকশনে ভাগ করতাম। হুম একটা হচ্ছে যে বিফোর দ্য ক্লজ এক্সারসাইজ, হুম আর হচ্ছে আফটার দ্য ক্লজ এক্সারসাইজ। এখন হুম বিফোর দ্য ক্লজে যেটা হলো, আমি তো সেটাকে আপনার ন্যাচারাল একটা সেল হিসেবে রেকর্ড করব, এখানে আমার 1.5 মিলিয়ন প্রফিট হবে, না, আপনি যেটা আপনি আমি একটু অ্যাজ আপনি একটু ইউজুয়াল। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন। আমরা যখন আমাদের ফার্স্ট পয়েন্টটার কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আহ, একটু ভালো করে দেখেন যে এটা যদি সেল এন্ড রিপারচেজ হয়, এখন ফার্স্ট কোশ্চেনটা আপনার কাছে করতে হবে, আপনি যে সেলটা করছেন, এই যে 2.5 মিলিয়নেরটা হচ্ছে 4 মিলিয়নে যে সেল করছেন, এইটার ক্ষেত্রে আপনার কন্ট্রোলটা ট্রান্সফার হয়েছে কিনা, দ্যাট শুড বি দ্য কোশ্চেন ওভার হিয়ার ফার্স্ট। ক্লিয়ার? যদি জি এইটার সেলসটা অথবা রেভিনিউটা, পারফরমেন্স অব্লিগেশনটা অ্যাজ পার দ্য অ্যাগ্রিড টার্মস হয়ে থাকে, তাহলে অফকোর্স এখানে আমার আসলে আর কোনো কিছু বলার নাই, তাহলে এটা আমি নর্মালি রেভিনিউ হিসেবে বুক করতে পারবো। ক্লিয়ার? জি ওকে। বাট যদি এটা রেভিনিউ না হয় অ্যাজ পার আইফআরএস 15, পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই না হয়, তাহলে এটাকে আমরা কখনোই রেভিনিউ হিসেবে বুক করতে পারবো না। আমার তখন এই তাহলে অ্যামাউন্টটাকে, যে অ্যামাউন্টটা আমি আসলে রিসিভ করলাম 4 মিলিয়ন, এটাকে আমার লোন হিসেবে দেখাতে হবে, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হিসেবে দেখাতে হবে, রাইট? এবং আমি জি তাকে যে ফিউচারে পেমেন্ট করব $5 মিলিয়ন, এই $1 মিলিয়নটা আমার জন্য হয়ে যাবে তখন ফাইন্যান্স কস্ট। আমি কি বুঝাতে পারলাম কথাটা? বুঝতে পেরেছি। মানে এক্সট্রা 1 মিলিয়নটাই হয়ে যাচ্ছে আমার ফাইন কস্ট। রাইট। এখানে সেলার তো হচ্ছে আই থিঙ্ক লেন্টিল, রাইট? হুম এখানে সেলার তো হচ্ছে লেন্টিল। সেলারটা হচ্ছে লেন্টেল, হ্যাঁ। তো এখানে এই আনসার যে এখানে যেহেতু কথাটা ডিসকাস বলেছে, তো হুম এখানে আমার ধরেন যে ওয়ার্ডিংটা কি লিখতে পারি এখানে? ওই যে আমি যে পয়েন্টটা বললাম, আমরা এটার আনসারটা একটু দেখে ফেলি আসলে ওরা কি বলতেছে, মানে ওয়ার্ডিংটা কি পয়েন্টটা বলতেছে। এটা রাইট? Lentil cannot recognize any revenue from the sale of apartment block until control of it has transferred to brand, right? যে কথাটা আমরা বললাম।
The transfer of control will depend on repurchase clause and whether brand has a significant economic incentive to exercise the repurchase right at the inception of contract, মানে যেদিন আমি কন্ট্রাক্টটা করলাম, to determine if brand has a significant economic incentive to exercise the contract should compare the repurchase price to the original selling price. আমার original selling price হচ্ছে basically 2.5, অথবা আমি যদি এক্সারসাইজ ডেটে বলি 4.5, যেটা মানে বেসিক্যালি সেল করতে পারবে 5 মিলিয়নে। The repurchase price 5 million is higher than the original selling price, যেটা আমরা বলছিলাম। It is also higher than the estimated market value 4.5 million, যেটা ব্র্যান্ডকে ইন্ডিকেট করে যে এটা সে এক্সারসাইজ করবে রিপারচেসটা, রাইট? Control of the apartment block has therefore not been transferred to brand and has been retained by the Lentil. তার মানে এখনো পর্যন্ত কন্ট্রোলটা ট্রান্সফার হয় নাই, লেন্টিলের কাছেই আছে। লেন্টিল শুড নট রেকর্ড a sale on 1st January 2023 and should instead record a financial liability of 4 million, right? This financial liability should be measured at amortized cost for the year ended 31st December 2023. এখানে আবার IFRS 9 এর কথাটা বলে দিচ্ছে, with finance cost based on effective interest rate being recognized in statement of profit and loss. মানে আমার যেহেতু amortized cost এর কথা বলতেছে, amortized cost এর ক্ষেত্রে আমার এটা আলটিমেটলি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে ফাইন্যান্স কস্ট হিসেবে রেকর্ড হবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। ইউ গট দ্য পয়েন্ট? জি, বুঝতে পেরেছি, এখানে আনওয়াইন্ডিং এর একটা ব্যাপার আছে। রাইট। তো আজকের ক্লাস তো কমপ্লিট, রাইট? হুম, আমরা আজকে আর কন্টিনিউ করছি না। কালকে ইনশাল্লাহ আমরা কালকে বলতে বুধবার হোপফুলি নেক্সট টপিকটা নিয়ে আমরা কথা বলবো। আমি ইন দ্য মিন টাইম টপিকটা বলে দিব। আমরা মোস্ট প্রবাবলি আইএস 12টা নিয়ে কথা বলবো, ইনকাম ট্যাক্স, বাট স্টিল আই উইল লেট ইউ নো। ওকে? আর এর মধ্যে যেই ছোট ছোট আইএস গুলো আছে সেটা আমরা চেষ্টা করবো ইন টাইম শেষ করতে। সো সিগনিফিকেন্ট আইএস আসলে 3-4টা আছে, এটা আমরা একটু সময় নিয়ে বুঝে একটু বোঝার চেষ্টা করব। বিশেষ করে কয়েকটা ইম্পর্টেন্ট আইএস রয়ে গেছে, আহ, এইটা একটু আমাকে প্ল্যানে রাখতে হবে। বাকিগুলা মোটামুটি আমাদের ডান। যেমন আমরা যদি একটা একটা করে বলি, অ্যাসেট রিলেটেড সবগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডান, রেভিনিউ রিলেটেড আজকে যেটা সেটা গেল, লাইবিলিটি রিলেটেড যেগুলো ছিল সেটাও গেল, আদার্স কনসিডারেশনের ক্ষেত্রে যেগুলো ছিল সেটাও গিয়েছে। সো দ্যাট উই হ্যাভ অলরেডি কাভার্ড। সো ছোটখাটো কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা আমরা কভার করেছি। বাট আইএস 41টা মনে হয় আমরা করি নেই, দ্যাটস নট মাচ ইম্পর্টেন্ট, বাট এর আগে অন্য অন্য আইএস গুলো ইম্পর্টেন্ট, ওগুলো আমরা শেষ করে বাকি যেগুলো রিমেইনিং দু একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকবে সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ওকে? সো ইম্পর্টেন্ট বলতে আমাদের তো আই থিংক আইএফআরএস 9 ধরা হয়নি, রাইট? না, হ্যাঁ, আমি যদি ইম্পর্টেন্ট বলি আইফারস 9টা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে ইমিডিয়েটলি শেষ করতে হবে। আইফারস 9 শেষ করে দেন আইফারস 16টাতে আমরা যাব, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে আইএস 19 এমপ্লয়ি বেনিফিট, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা একটা ক্লাস লাগবে আমাদের, অথবা কম্বাইন আরেকটা ব্লেন্ডেড ক্লাস। আর হচ্ছে আইফারস 2 শেয়ার বেসড পেমেন্ট। সো এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে 4-5টা যেটা আছে এটা ইম্পর্টেন্ট। হোপফুলি নেক্সট উইকস এর মধ্যে আমরা এগুলো শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আর এরপরে যেগুলো অ্যাড হোক টপিক আছে সেগুলো আমরা হয়তো বা একটু শেষের দিকে শেষ করলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। সো দ্যাটস দ্য টার্গেট, লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ আমরা কভার করতে পারবো। অ্যান্ড আমি আপনাদেরকে রিভিশনের কিছু ভিডিও দিয়েছি, সেটা আপনারা একটু দেখবেন। সো দ্যাট উইল বি পারফেক্ট। অ্যান্ড অলরেডি আজকে আমি আপনাদের ক্লাস কোয়েশ্চেন লিস্ট গুলো দিয়েছি, সো এটা যদি আপনারা গো থ্রু করেন আই বিলিভ দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। সো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।